ফেসবুকে একটু জানাও তো, ফেসবুক ওয়েবে দুই জায়গায় সাউন্ড ওকে আছে কিনা। হ্যালো, ফেসবুক ওয়েবে দুই জায়গায় একটু জানাও সাউন্ড ওকে আছে কিনা। ওকে আছে, তাহলে আমরা শুরু করে দিই। শামসুজ্জাহা আর মোসাদ্দেক। আচ্ছা, একটু দেখো, আজকের ক্লাসে সিকিউ পড়াবো। তো ক্লাসটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ আর কি, আজকের ক্লাসে চাইবো একটু আগে রাখতে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমাদের ওইখানে যদি আপনার যদি পুরো একটা আর্কেড যদি অ্যাড করতেন। হ্যাঁ, এখানে অ্যাড করে দিব। ওটা কি ফেব্রুয়ারি আগে পাবো নাকি ফেব্রুয়ারি পরে? ও আচ্ছা, তোমাদের মানে 24-এ যেটা 02 প্রোতে ছিল, হ্যাঁ হ্যাঁ, ওইটা আর্কাইভটা একটু দেরি আছে, ওটা তো মোটামুটি কমপ্লিট করা আছে। না ওইখানে যদি আপনার পুরো আর্কেডটাই পাওয়া যেত আর কি, শুধু আপনার ঠিক আছে, এটা দেখছি। আচ্ছা, ডি ব্লকে আমি একটু বলে নিই, ডি ব্লকে বেশি টাইম নষ্ট করার দরকার নেই, আমি একটু তোমাদের মিউট করে রাখি, পরে আবার কথা বলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, বা মিউট না করি, যাতে নয়েজ না আসে আর কি, এটা ইনশিওর করো তোমাদের সেক্টর। একটু দেখো, ডি ব্লকে কিছু জিনিস আছে যেগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। যেমন ডি ব্লকে সব মৌলই ভারী ধাতু, এদের ঘনত্ব কি হয়, খুব বেশি হয়, এই ধরনের ইনফরমেশনগুলো তোমার লাগবে, ঠিক আছে? যেমন তোমার কি দেয়া আছে এখানে, দেখো তো 5D ব্লকের ইরিডিয়ামের ঘনত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে? এটা হচ্ছে কত, 22.61 গ্রাম পার সিএম কিউব। এরপর হচ্ছে অসমিয়ামের ঘনত্ব কত, এত। এই এমসিকিউটা প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, এই এমসিকিউটা আসছে, বিষয় বুঝছো, এটা বোর্ড পরীক্ষার জন্য লাগবে, একটু লিখে রাখো। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্লাস বোর্ড এক্সামে এটা লাগবে। তোমরা মনে হয় পেজ নাম্বার পাইছো সবগুলা, ঠিক আছে? মনে হয় পাইছো। তো এরপর দেখো তো তোমার এদের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে, এর মানে ডি অরবিটালের মধ্যে তোমার এই ফাইনালটা বাদে গ্রুপ 12 এরগুলো কি হয় বলো তো, জিঙ্ক এবং ক্যাডমিয়াম এগুলো +2 করা হয়, আর মার্কারির যোজনী কিন্তু +1ও হয়, এই মার্কারি 1ও হয়, মার্কিউরিক এভাবে করে তোমরা মনে হয় পড়ছো, ঠিক আছে? মার্কিউরিক সালফেট বা মার্কারি 2 সালফেট, এখন তো ইকার আছে, এগুলো বলে না, ফেরাসফেরিক এগুলো বলে না, তো ওর হচ্ছে জারণ মানটা ইউজ হয়। তো এখানে কিন্তু এই ইনফরমেশনটা লাগবে, এটা পড়ে নিবা। এরপর এগুলো কি দেখায় বলো তো, পরিবর্তনশীল জারণ অবস্থা দেখে, মানে জারণ মান পরিবর্তন হয়। ম্যাঙ্গানিসের ক্ষেত্রে দেখবা অনেকগুলো জারণ মান আছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে অনেকগুলো আছে, তোমরা যখন ওই যে
পরিমাণগত রসায়ন পড়ছো, ক্রোমিয়াম দেখছো +3 +6, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখছো +2 দেখছো, প্লাস তোমার 7 দেখছো, +6 দেখছো। ঠিক আছে, তাহলে এরপর কি আছে বলো তো, উচ্চ গলনাঙ্ক স্থূলনাঙ্ক বিশিষ্ট এটা দিয়ে দিতে পারে। এগুলো সব এমসিকিউর জন্য পড়বা, এগুলো তো বেশি টাইম দেওয়ার কোনো মানে নেই। পরিবর্তনশীল জারণ অবস্থা দেখাই। এরপর দেখো তো, আয়নীকরণ শক্তি এস ব্লক অপেক্ষা বেশি হয়, পি ব্লক অপেক্ষা কম হয়। আয়নীকরণ শক্তি নিয়ে আমরা আজকে পড়বো। বিদ্যুৎ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এরা কি হয় বলতো, তড়িৎদ্রান্তকতা এরা তড়িৎদ্রান্তকতা এস ব্লক মৌল অপেক্ষা কম, এগুলো এমনি পড়ে নিবা। ডি ব্লকের মূলসমূহ প্যারাম্যাগনেটিক অর্থাৎ চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। এর কারণ কি আছে, ডি ব্লকের মধ্যে অনেকগুলোতে বিজোড় ইলেকট্রন আছে। এমন না যে সব কিছুই তোমার কি হবে প্যারাম্যাগনেটিক হবে, তা না। যদি বিজোড় ইলেকট্রন থাকে তখন কি হবে, প্যারাম্যাগনেটিক হবে। আয়রন ও কোবাল্ট ধাতুকে চুম্বকে পরিণত করা যায়, তাই এদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, ফেরোম্যাগনেটিকের মধ্যে 3টে উদাহরণ মনে রাখবে, এটা একটু পরে আসবে আবার। এটা হচ্ছে কি ফেকুনি, আয়রন কোবাল্ট নিকেল, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, এদের ডিরেক্টলি তোমার কি হয়, ম্যাগনেটে পরিণত করা যায়। এখানে পরীক্ষায় তোমার লিখতে হবে এরকমের কোয়েশ্চেন যদি আমি বলি, তো এরা কি করে সংকর ধাতু তৈরি হয়। তোমরা বিভিন্ন রকমের সংকর ধাতুর কথা শুনছো ছোটবেলায়, হচ্ছে তোমার আমাদের দেশে যেটা হতো, ওই একটু দেখবা কাঁসা বা পিতল এসব জিনিসপত্র কিন্তু আগে অনেক ইউজ হতো। ঠিক আছে, কাঁসা বা পিতলের এখনো হচ্ছে একদম, ধরো তোমার কি বলা যায়, অনেক লোক আছে যাদের বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের জিনিসগুলো ইউজ করা, কাঁসা পিতল। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে তোমার, এর ধরো প্লেট গ্লাস এগুলো প্রচুর দাম, প্রচুর দাম। তো একটু দেখো তো, ডি ব্লকের অধিকাংশ ধাতুর সংমিশ্রণে তোমার কি হয়, মানে মিক্সচারে সংকর ধাতু তৈরি হয়, এই জিনিসটা পড়বা। ডি ব্লকের অধিকাংশ মৌলকে এদের বিশেষ বৈশিষ্ট্যের জন্য অবস্থান্তর মৌল বলা হয়। দ্রষ্টব্য কি, বর্তমান সিলেবাসে কেবল 3D ব্লক মৌলগুলো অন্তর্ভুক্ত আছে, 4D 5D 6D মৌলের মৌলসমূহ সিলেবাসে অন্তর্ভুক্ত নয়। এখানে একটা বিষয় বলে দিছে। তো 3D মানে বুঝতে পারছো, 3D ব্লক মানে কোনটা, এটা হচ্ছে 4th পিরিয়ড। আমি ওই যে পড়াইছিলাম না কলকাকলি স্কুল টিচার ভেরি কেয়ারফুল, ওই লাইনটা যে পড়াইছে, সেই জন্য আমি তখন বলছিলাম পরেরগুলো তোমার লাগবে না, পরেরগুলো কোনো পরীক্ষায় আসবে না, তোমার দরকার নেই, এগুলো নিয়ে বিন্যাস বা ইসে করে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। এবার আমাদের যে কোয়েশ্চেনটা আসে এটা হচ্ছে অবস্থান্তর মৌল কি, ক নম্বরের কোয়েশ্চেনে আসে। আবার খ নম্বরের কোয়েশ্চেনে কি আসে, খ নম্বরের কোয়েশ্চেনে আসে হচ্ছে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, এটা আসে খ নম্বর কোয়েশ্চেনে। ঠিক আছে, সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, এই জিনিসটা আসে আমাদের কোয়েশ্চেনে। তো অবস্থান্তর মৌল কি বুঝতে পারছো, এটা ক নম্বরের কোয়েশ্চেনে আসে। খ নম্বরের কোয়েশ্চেনে আসে আমরা দেখবো 22-এ একটা যখন কোয়েশ্চেন সলভ করাবো তখন দেখবো হচ্ছে এটা কিসে আসছে, 3 নম্বরের কোয়েশ্চেনও আসছে, মানে গ নম্বর কোয়েশ্চেনও এটা আসছে। তো তুমি বইয়ের আসলে লাইনগুলো বুঝতে হবে কোনটা কোন জায়গায় আসে। তাহলে যেসব ডি ব্লক মৌলের কোনো সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিকভাবে, তো এটার ডেফিনেশন কি, অবস্থান্তর মৌল যেসব ডি ব্লক মৌলের ওর মিনিমাম একটা আয়ন থাকতে হবে, ওর মিনিমাম একটা স্টেবল আয়ন থাকতে হবে, যার মধ্যে ডি অরবিটাল কি থাকে আংশিকভাবে, যেমন কি 1 থেকে 9 পর্যন্ত, তাকে অবস্থান্তর মৌল বলা হয়। মানে বিষয় বুঝতে পারছো, যেমন আয়রনের ক্ষেত্রে কি হয়, আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি করো, আয়রনের ইলেকট্রন বিন্যাস কি হয় তুমি একটু দেখো, আমি একটু এখানে লিখি, আয়রন 26, তাহলে এটা কি হয়ে যাবে আর্গন 3D, এটা কি হয়ে যাবে 4s। ঠিক আছে, 4s2, এটা হবে 3d6। তাহলে এই সুস্থিত আয়নে এর মিনিমাম একটা থাকতে হবে। তাহলে আমার কি আছে, Fe2+, ধরো আমি একটা সুস্থিত আয়ন নিলাম, অথবা Fe3+, দুইটা যে কোনোটাই নিতে পারি। এটা নিলাম Fe3+, 26। তাহলে এখানে কি হবে, আর্গন 3d6 4s2। তোমাকে যদি দেয় হচ্ছে আয়রন একটি ডি ব্লক মৌল, তুমি কিভাবে ব্যাখ্যা করবা, একটা যদি ডি ব্লক মৌল দেয় তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবা, ফার্স্টে তুমি অবস্থান্তর মৌলের ডেফিনেশন দিতে হবে। ঠিক আছে, ফার্স্টে তোমার কি দিতে হবে, আমি স্টেপগুলো লিখে দিই। ফার্স্টে তুমি দিবা হচ্ছে অবস্থান্তর মৌলের ডেফিনেশন বা ট্রানজিশন, যারা ইংলিশ ভার্সন আছে এটাকে বলা হয় ট্রানজিশন 11। তাহলে অবস্থান্তর মৌল, তাহলে অবস্থান্তর মৌলের ডেফিনেশন দিতে গেলে তুমি কি করবা বলো তো, ফার্স্ট পয়েন্ট তোমাকে হবে যেসব ডি ব্লক মৌলের অন্তত একটি সুস্থিত আয়নে, ঠিক আছে, মিনিমাম একটা সুস্থিত আয়ন হতে হবে যেখানে ডি অরবিটাল তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে এটা দিতে হবে, মৌলের অন্তত একটি সুস্থিত আয়নে।
অন্তত বানান ঠিক আছে কিনা আমি জানি না, অন্ত। আচ্ছা যাই হোক, এটা বাদ দাও। যেসব ডি ব্লক মোলের একটি সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, এর মানে কি থাকে, ডি এর মধ্যে ইদার একটা থেকে 9টা। যদি 10 হয় তাহলে হয়ে যাবে ফুল কমপ্লিটলি ফিল্ড, তাহলে ওইটা হবে না, পূর্ণ থাকে অবস্থান্তর মৌল বলে। তাহলে ফার্স্ট আসবে ডেফিনেশন। এমনি জাস্ট খাতায় লিখে রাখার জন্য, তাহলে তোমার রিভিশনটা ইজি হবে। তাহলে এটা গেল স্টেপ 1। এরপর ধরো বললো হচ্ছে আয়রন একটি অবস্থান্তর মৌল, খ নাম্বার কোয়েশ্চেনে দেখাতে। তাহলে তুমি ফার্স্টে দিবে ডেফিনেশন, এরপর দিবে আয়রনের ইলেকট্রন বিন্যাস এত, ঠিক আছে, এই জিনিসটা দিলা। এরপর বলবা হচ্ছে আয়রনের সুস্থিত আয়ন হচ্ছে Fe2+ এবং Fe3+, যেখানে আমরা দেখি ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ আছে, ঠিক আছে। ডি অরবিটালে কি আছে, 3d6 অথবা 3d5 ইলেকট্রন আছে, এর মানে ডি অরবিটাল কি আছে, আংশিকভাবে পূর্ণ আছে। তাহলে আয়রন কি হবে বলো তো, একটা ডি ব্লক মৌল। এখন যদি তোমাকে দেয় হচ্ছে জিঙ্ক ডি ব্লক মৌল নয়, তাহলে তুমি কি করবে, ফার্স্ট ওই ডেফিনেশনটা দিবা। এরপর কি লিখবা, জিঙ্কের সুস্থিত আয়ন হলো, জিঙ্কের সুস্থিত আয়ন একটাই, জিঙ্ক 2+, ঠিক আছে, জিঙ্কের সুস্থিত আয়ন হলো জিঙ্ক 2+। তাহলে তুমি কি দিবা, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দিবা, এটা আমার লাগবে না, আর্গন 3d10 4s2, এটা আমার ইম্পর্টেন্ট না, আমার কিন্তু আয়নের, বাট এটা ফিলার হিসেবে দেয়া আর কি, মানে এটা জাস্ট আমার এটা রিদম মেনে দেয়া। তাহলে এটা কি হয়ে যাবে 3d10, এটা কি হয়ে যাবে 4s0। তাহলে বলবো হচ্ছে জিঙ্কের সুস্থিত আয়ন হলো একটাই আছে, জিঙ্ক 2+। এর মধ্যে কি আছে, ডি অরবিটাল কমপ্লিটলি ফিল্ড, সম্পূর্ণরূপে পূর্ণ আছে, তাই জিঙ্ক কি নাই, অবস্থান্তর মৌল নাই, ঠিক আছে, জিঙ্ক মৌল নাই। আর এখানে কি বলতো, আয়রন অবস্থান্তর মৌল, ঠিক আছে। এইটুকু একটু লিখে নাও তো, আমি আগের পেজ লেখার টাইম দিচ্ছি। তাহলে ফার্স্ট স্টেপ এটা, সেকেন্ড এইগুলো। এরপর স্ক্যান্ডিয়াম, ঠিক আছে, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে 4s2, এর মানে কত হয় 20 21, তাহলে এটা হচ্ছে 3+, ঠিক আছে। এটা খুব কমন একটা কোয়েশ্চেন, মানে তুমি চিন্তাও করতে পারবে না এই কোয়েশ্চেনটা যে পড়ছো, তোমার বোর্ডে তুমি অনেক কিছু পড়ছো, বাট এই কোয়েশ্চেনটা আসার চান্স সবচেয়ে বেশি। মানে বিষয় বুঝতে পারছো, হাইড্রোলাইসিস একটা আছে না, CCl4 এবং SiCl4, তোমাদের আরো হাইড্রোলাইসিস পড়াইছি, ওই কোয়েশ্চেনটার সময় তোমাদের বলছিলাম না, ওইটা আসার চান্স তোমার ধরে নাও হচ্ছে 50%-এর উপর, মানে তুমি পরীক্ষা দিতে গেলে ওইটা এবং এই কোয়েশ্চেনটা অবস্থান্তর মৌল, এগুলো স্যারদের খুব বেশি পছন্দ, মানে এগুলো হচ্ছে মেনি টাইমস আসছে, তো এটা বোর্ড পরীক্ষায় লিখতে হতে পারে সবচেয়ে বেশি। তাহলে এটা কি হয়ে যাবে 3d4s0, 3d কত 0, ঠিক আছে। তো এখানে কি হয়ে যাচ্ছে, ডি অরবিটাল শূন্য, কিন্তু এখানে ডি অরবিটাল একদম শূন্য, এটা হচ্ছে ওর একটা সুস্থিত আয়ন, মানে স্টেবল একটা আয়ন হচ্ছে এটা। তো এখানে আছে কমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল, আর এখানে আছে তোমার কি বলতো, ডি অরবিটাল এর কোনো ইলেকট্রন নেই, তাহলে এটা কি হবে, ডি ব্লক এলিমেন্ট, শেষ ইলেকট্রনটা হচ্ছে ডিতে গেছিল, ডি ব্লক এলিমেন্ট এটা, বাট অবস্থান্তর নয়, ঠিক আছে, ডি ব্লক এলিমেন্ট বাট অবস্থান্তর নাই। এই জিনিসগুলো বুঝতে পারছো মনে হয়। মাহিন আইডিয়ান বলেছে অনেকদিন পর লাইভে আসলাম, রেকর্ড ক্লাস করতে করতে জীবন শেষ। ওকে, এটুকু একটু লিখে রাখো, তাহলে এটা কি হবে, স্ক্যান্ডিয়াম ডি ব্লক মোল, যেহেতু শেষ ইলেকট্রনটা মোল কিন্তু অবস্থান্তর মৌলও নয়, ঠিক আছে, অবস্থান্তর মৌল নয়। এটা হচ্ছে MMT কোয়েশ্চেন। তো আমি একটু বইয়ের মধ্যে যাই, তাহলে দেখো তো, যেসব মৌলের
কোনো সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। তাহলে আয়রন হলো ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল। প্রথমত এই শেষ ইলেকট্রনটি একদম স্যারের বইয়ে একদম গাইডের মতো, মনে হচ্ছে গাইডের মতো লিখে দিচ্ছে। ডি অরবিটালে যায়। দ্বিতীয়ত এই সুস্থিত Fe2+ ও Fe3+ আয়নের ডি অরবিটাল কি থাকে বলতো, আংশিক পূর্ণ থাকে। তাহলে এটা একই সাথে ডি ব্লক মৌল, একই সাথে ওর কি আছে, অবস্থান্তর মৌলের আয়নের ইলেকট্রন বিন্যাস। অবস্থান্তর মৌলসমূহ নিম্নরূপ বৈশিষ্ট্য দেখায়: পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, রঙিন যৌগ, জটিল যৌগ, প্রবাহক রূপে কিয়া প্যারাচুম্বকীয় ধর্ম দেখায়। ঠিক আছে, প্যারাচুম্বকীয় ধর্ম কেন দেখাবে এটা আশা করি বুঝতে পারছো। এর কারণে এদের ডি অরবিটাল কি আছে, তোমার 1 থেকে 9 পর্যন্ত আছে। ঠিক আছে, 1 থেকে 9 পর্যন্ত আছে। এর মানে এর ভিতরে তোমার বিজোড় ইলেকট্রন থাকবে। বিজোড় ইলেকট্রন থাকলে এগুলো তুমি করে দেখো তো, এখানে বিজোড় ইলেকট্রন থাকবে। ঠিক আছে, 1 অথবা 1 2 3 4 5 সবগুলাই বিজোড় ইলেকট্রন, 7 8 9 এইটুক ইধার 1 হবে অথবা 9 হবে, মানে সব বিজোড় ইলেকট্রন। তাহলে প্যারাচুম্বকীয় ধর্ম মাস্ট দেখাবে। ঠিক আছে, মাস্ট দেখাবে। তো এখানে দেখো তো সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। তাহলে তুমি ফার্স্টে বলবা হচ্ছে কি ডি ব্লকের সংজ্ঞা দিবা। ইকুয়েশন যখন আসবে তোমার কিন্তু দুইটা সংজ্ঞা দিবে, একটা হচ্ছে ডি ব্লক মৌলের, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যায় তাদেরকে ডি ব্লক মৌল বলে। ঠিক আছে, যেমন জিঙ্ক, জিঙ্ক দিয়ে ওর ইলেকট্রনটা দিয়ে দিলা। ঠিক আছে, এরপর দিবা হচ্ছে অবস্থান্তর মৌলের সংজ্ঞা। অবস্থান্তর মৌলের সংজ্ঞায় দিবা হচ্ছে যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে, আংশিকভাবে পূর্ণের মধ্যে ডি 1 থেকে 9 ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। তাহলে বলবো হচ্ছে জিঙ্কের একটি সুস্থিত আয়ন হলো জিঙ্ক 2+, যেখানে ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ আছে। ঠিক আছে, ডি অরবিটাল পূর্ণ, D10 আছে অথবা D0 থাকে, এরা কিন্তু কি হবে না, পরিবর্তনশীল জারণ অবস্থা দেখাবে না, রঙিন যৌগ এগুলো গঠন করতে পারে। মানে ব্যাপারটা বুঝতে পারছো, বিষয় বুঝতে পারছো, তুমি এই উদাহরণটা দিয়ে দিবা, এত এত অবস্থান্তর মৌল নয়, এগুলো দিয়ে দিবে। তো এখানে বুঝতে পারছো কপার এবং জিঙ্কের মধ্যে কোনটি অবস্থান্তর মৌল এবং কেন ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা আশা করি পারবা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এর মধ্যে জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, আর কপারের হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা আছে, +1ও আছে +2ও আছে। ঠিক আছে, +1 +2 যখন হবে তখন দেখবো হচ্ছে কি আছে, তোমার 3D তে 9টা ইলেকট্রন আছে। এর মানে ও কি হবে, অবস্থান্তর। একই সাথে ডি ব্লক অবস্থান্তর। জিঙ্ক শুধু ডি ব্লক অবস্থান্তর নয়, জিঙ্ক অবস্থান্তর মৌল তা ব্যাখ্যা, জিঙ্কে অবস্থান্তর মৌল তা ব্যাখ্যা করো। তাহলে অবস্থান্তর মৌলের ডেফিনেশন দিবা, যেসব ডি ব্লক মৌলের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ D1 থেকে 9। আমি এটা বারবার কেন বলছি, কারণ তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখলে আবার প্র্যাকটিস হবে, সেম কোয়েশ্চেন বিভিন্ন প্যাটার্নে আসছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাই আসে, তুমি বুঝতে পারছো, এই কোয়েশ্চেনটাই আসে। তাহলে জিঙ্ক 2+ এর দেখাই বলবো হচ্ছে এখানে ডি অরবিটাল পূর্ণ আছে, সম্পূর্ণরূপে পূর্ণ। তাহলে এটা কি নয়, অবস্থান্তর মৌল নয়। সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌল, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমি একটু বিজি আছে, আমি ফ্রি হয়ে কল দিব। হ্যাঁ ভালো, আমি ফ্রি হয়ে কল দিব আপনাকে। ওকে ওকে ওকে। এবার অবস্থান্তর মৌল কাকে বলে, তাহলে এটা ডেফিনেশন আশা করি এখন ঝামেলা হবে না। ঠিক আছে, অবস্থান্তর মৌলর এই ডেফিনেশন দিতে গিয়ে অ্যাটলিস্ট আটকাবে বলে মনে হয় না। এরপর ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন। তো এটা বুঝতে পারছো, এটা হয়ে যায় কি ক্রোমিয়ামের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা মেনি টাইমস আসছে। বোর্ড পরীক্ষার জন্য তোমার পড়া কিন্তু ফিক্সড, আমরা শুধু শুধু জটিল করি। বোর্ড পরীক্ষার পড়া কিন্তু ফিক্সড, এইগুলাই আসবে, আসলে এগুলো আসবে। আর না হয় ওই কি বলে আর্দ্র বিশ্লেষণ, সোডিয়াম, এরপর CCl4 আর SiCl4 আর্দ্র বিশ্লেষণ পড়াইছি তোমাদের আরও বেশি, ওগুলো থেকে যে কোনো একটা আসবে। ঠিক আছে, ওইগুলো থেকে যে কোনো একটা আসবে। এরপর একটু দেখো, সত্যি কথা হচ্ছে ইভেন অ্যাডমিশনও এগুলো থেকে খুব একটা যে ঘুরে পেঁচে যে বেশি কিছু আছে তা না, একদম বইয়ের কোয়েশ্চেন। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয় এটা সবাই জানো, আমি একটু লিখাই দিই তাহলে এটার ব্যতিক্রম কেন। এটা আমার মনে হয় SSC রেস্টুরেন্টরা জানে, তোমরা যদি নাও জানো SSC রেস্টুরেন্টরা জানে, তো আমরা একটু বলে দিই, সমস্যা কি বলতে, 2 মিনিট বেশি লাগুক। তাহলে এটা কি হয়ে যায় বলো তো, ক্রোমিয়াম এই চ্যাপ্টার পুরো প্রেজেন্টেশনের উপর মার্কস। ঠিক আছে, পুরোটাই প্রেজেন্টেশনের উপর মার্কস। 4S এটা কত হয়ে যাবে তোমার 2, আর এটা হবে কত 4। ঠিক আছে, এটা হতো নিয়ম অনুযায়ী। কিন্তু এখন কি হবে বলো তো, ডি অরবিটালটা এটা ওর ইলেকট্রন বিন্যাসটা এখন হবে হচ্ছে মোর স্টেবল ইলেকট্রন বিন্যাস হবে যদি ডি অরবিটাল হাফ ফিল্ড থাকে। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে কি 3D4 অপেক্ষা 3D5 যে অরবিটালটা আছে ডি অরবিটাল, এই ইলেকট্রন বিন্যাসটা কি বলতো বেশি সুস্থির, সেই জন্য এটা কি ঘটে, ব্যতিক্রম ঘটে। তোমাদের আরেকটা বিষয় একটু বলে রাখি, অনেকগুলো হায়ার এলিমেন্ট যেগুলো আছে, মানে আরো বেশি পারমাণবিক সংখ্যার, এগুলো অনেকগুলো কিন্তু ব্যতিক্রমের, তুমি কারণটা এখন স্পেসিফিক জানি না,
ঠিক আছে, স্পেসিফিক জানি না, তবে এই কারণটা হচ্ছে একদম সহজ একটা কারণ যেটা দিয়ে তুমি পার পাই যাবা। এটা হচ্ছে তুমি বলে দিবে হচ্ছে মোর স্টেবল কনফিগারেশন। ঠিক আছে, এই একটা শব্দ বললে কেন মোর স্টেবল এটা নিয়ে, যেমন এখানে হচ্ছে কি হয়ে যাচ্ছে, ডি হয়ে যাচ্ছে সবগুলা কি এই তোমার কি হাফ ফিল্ড হয়ে যাচ্ছে, সেই জন্য এটা স্টেবল। তাও তুমি কারণ বলছো, অনেকগুলোর ক্ষেত্রে তুমি কারণটাই বলতে পারবে না। কেন ধরো 5 এফ এ না গিয়ে 4 মানে ডিতে না গিয়ে এফ এ যাচ্ছে, এইসব ক্ষেত্রে বেশ কয়েকটা এখনো কি আননোন। এটা আমার কথা না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাইটারদের কথা। মানে ব্যাপারটা বুঝতে পারছো, এখনো কয়েক জায়গায় কি আছে বলো তো, কন্ট্রাডিকশন আছে, কারণটা আননোন বলে দেয় ওরা, এখনো পারে স্পেসিফিক রিজনটা দিতে পারে না। বিষয় বুঝতে পারছো? তো এগুলো নিয়ে আসলে কন্টিনিউয়াস তোমার ওই কি বলা যায় একটা প্রসেস, সায়েন্সের ব্যাপারটা। তো তোমার এগুলো আপগ্রেড হতে থাকে। তো একটু দেখো তো এখানে কি হয়ে যায়, আর্গনেটটা হচ্ছে এখানে 4s2 হয়ে যেত 3d9। তো এখন বুঝতে পারছো এটা না হয়ে এটা কি হচ্ছে, তাহলে তুমি এখানে কি করবা, বোর্ড পরীক্ষা একটু কি বলা যায় এটাকে, কারিশমেটিক বলা যায় তাই না, এটাকে ক্রস দিয়ে এটি ভুল ভুল দিয়ে তুমি বইয়ের মতো করে লিখলা এটি সঠিক। ঠিক আছে, এটারে লিখলে হচ্ছে ভুল, এটারে লিখলে হচ্ছে সঠিক। তাহলে জিনিসটা দেখো তো কত সুন্দর, মানে সামান্য একটা বুদ্ধি আমার প্রেজেন্টেশনটাকে কি করে দিছে বলো তো, আরো চেঞ্জ করে দিছে। যেমন এটা দিয়ে বললা হচ্ছে কি ভুল, এটা বললা সঠিক, একদম মনে হচ্ছে কি না কি। 4 এর পাশে লিখে দিলা ভুল সঠিক। কেন? কারণ হিসেবে দিলা হচ্ছে 3d5, এখানে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, সবগুলো ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, এটা 3d4 অপেক্ষা অধিক সুস্থিত, অধিক স্টেবল। ঠিক আছে, এখানে তুমি বলে দিলা হচ্ছে কি বলতো, 3d9 4s2 3d9 অপেক্ষা যেহেতু 3d10 সম্পূর্ণরূপে পূর্ণ, সেজন্য এটা কি বলতো মোর স্টেবল, কাহিনী শেষ। ঠিক আছে, বোর্ড পরীক্ষা আমি এটা কেন করালাম, জাস্ট তোমাকে রাইটিং মানে ঝামেলা আছে, রাইটিং স্কিল কিন্তু এটা আরেকটা জিনিস। তো এই জিনিসটা হচ্ছে তোমার স্কিলটা ডেভেলপ করতে হবে লিখে লিখে, এগুলো না পড়ে গেলে পারবা না। আচ্ছা, তোমরা কি আমার কথাবার্তা বুঝতেছো নাকি বিরক্ত হয়ে যাচ্ছ? জি ভাই, সুন্দর করে খাতা পড়ে লিখে দিয়ে আসতে পারলে আশা করা যায় ফুল মার্কস পাবো। হ্যাঁ, অন্তরায় আছে বলেছে, আমার কমেন্ট মনে হয় দাদা দেখতে পান না, আজকে থেকে পাচ্ছি, এর আগে কয়দিন পাইনি আসলে। এই তোমরা কি বুঝছো এগুলা? টাস্টিয়ান বলেছে আগের 2টা ক্লাস করো নাই, তাহলে এই ক্লাসটা করা ঠিক হবে কিনা। না না না, আগের 2টা ক্লাস অনেক ইম্পর্টেন্ট, আগের 2টা ক্লাস থেকে এখন একটা সিকিউ পড়াবো। ঠিক আছে, ওই যে কমপ্লেক্স আমি বলছিলাম এটা বোর্ডে কম আসে না, এটা সিলেবাসে দিছে, কিন্তু 21-এ ছিল না, 22-এ এটা সিলেবাসে দিছে, আমি যেটা অনেক ডিটেলস পড়াইছি। ঠিক আছে, এই যে কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। ওকে, আমি তাহলে এবার একটা সিকিউ একটু দেখাই, তো বুঝতে পারছো এই কোয়েশ্চেনগুলো একটু দেখবা। ও, এখানে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, এটা একটু বলে রাখি, ক নাম্বার কোয়েশ্চেনটা আমি তোমাদের এইচডব্লিউ দিচ্ছি, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, নিকেল, এগুলা ম্যাঙ্গানিজ নিকেল আমি গত ক্লাসে ইলেকট্রন বিন্যাস করাইছি, এগুলো সবগুলা করবা। প্যালাডিয়াম সাথে আরেকটা লিখে নাও সিলভার। ঠিক আছে, সিলভার এর ইলেকট্রন বিন্যাস লিখবা। ঠিক আছে, এরপর বলছে হচ্ছে এত এর ইলেকট্রন বিন্যাস থেকে এরা ডি ব্লক ও অবস্থান্তর মোল কিনে ব্যাখ্যা করা। আমি এখান থেকে তোমাদের এইচডব্লিউ দিচ্ছি এটা। ঠিক আছে, এটা সবাই জমা দিবে। আর এসপি ব্লক অপেক্ষা অবস্থান্তর মৌলের পার্থক্য সমূহ কয়েকটা পার্থক্য একটু লিখে দিও। ঠিক আছে, জাস্ট এটা নিজের বোঝার জন্য, এটা ওইরকম কাজ দিবে যে তা না, বাট একটু লিখে দিও। এটাও আমি তোমাদের এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট কিছু বৈশিষ্ট্য তোমার যাতে মনে থাকে, এরা যেমন ভারী মোল হয়। ঠিক আছে, এটা যাতে ভারী মোল হয়। তো এটা বলছে এই 24 ক্রোমিয়াম আর হচ্ছে জিঙ্ক, এই দুটি ইলেকট্রন বিন্যাস লেখে পর্যায় সারণীতে এদের অবস্থান চিহ্নিত করো। ঘটনা বুঝতে পারছো? একটু দেখো, এবার আমি একটা বিষয় একটু তোমাদের দেখাই। একটা সিকিউ একটু করাই। এবার দ্রুত চ্যাপ্টারটা শেষ করে দেব। তো দেখো, এখন এই সময় এসে তোমরা কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা। 24 ব্যাচ কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা, 25 ব্যাচও কিন্তু এটা করা উচিত। আইসোটোপ কাকে বলে? ঠিক আছে, আইসোটোপ কাকে বলে এই জিনিসটা তোমাদেরও প্র্যাকটিস করা উচিত। আইসোটোপ হচ্ছে তোমার কি হয়ে যায় বলো তো, এই প্রোটন একই, ভর সংখ্যা কি হয়ে যাবে ভিন্ন। যেমন কার্বন
6 এর মধ্যে কি আছে 12 আছে 13 আছে 14 আছে। অক্সিজেন যদি তুমি 8 ধরো তাহলে এর ভিতরে কত আছে 16 আছে 17 আছে 18 আছে। হাইড্রোজেনের তিনটা আইসোটোপ খুব পপুলার, এটা হচ্ছে প্রোটিয়াম, আর এটা ডিউটেরিয়াম, আর এটা হচ্ছে ট্রিটিয়াম। তুমি যখন এগুলো টেস্ট পেপারে দেখবা তখন দেখবা হচ্ছে কি ডিরেক্ট ডেফিনেশন, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা কি ভর সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে আইসোটোপ বলে। এই ঘটনা করবা না। আইসোটোপ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আইসোটোপ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আইসোটোপের জন্য তোমার অনেক কাজ, আমাদের অনেকগুলো এক্সপেরিমেন্ট, অনেক কিছু বিষয় আইডেন্টিফাই করা, ওটার মেকানিজম আইডেন্টিফাই করা সহজ হয়ে যায়। আইসোটোপের আবার ইউজ আছে, তো ইউজ টুজ এত বড় লাগবে না, তুমি ওর ডেফিনেশন দিবে, এরপর বলবো হচ্ছে হাইড্রোজেনের তিনটে আইসোটোপ, ধরো কি 1 1 1, এরপর কি হাইড্রোজেন, মানে বুঝতে পারছো মনে হয় আমি কি বুঝাতে চাইছি। এরপর বলবো হচ্ছে কি এটার এই এক্সাম্পলটা দিবে, এর পাশে নাম লিখে দিতে পারো, নাম লিখে না দিলেও প্রবলেম নাই, যেহেতু 1 নম্বরের কোয়েশ্চেন। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম বলেও ট্রিটিয়াম লিখবা না, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে খ নাম্বার কোয়েশ্চেনে, পানির আয়নিক গুণফল তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো। অধ্যায় 4 24 ব্যাচ। এগুলো এই কোয়েশ্চেনগুলো আগে তুমি কি করতা, লিভ করতা, তাই না, আগে ছেড়ে দিতা, আগে পেলে শুধু গগতে ফোকাস করতে এই চ্যাপ্টারে। এখন তুমি এই কাজ করতে পারবে না, এখন তোমাকে এটা সহ প্র্যাকটিস করতে হবে তোমার এক্সাম সামনে। তাহলে কি লিখবা, পানির আয়নিক গুণফল তাপমাত্রার উপর নির্ভরশীল কেন, এটা কি লিখবা, এখানে এটা উদাহরণ দিবা অথবা কি দিবা, কার্বন 6 12 13 14 অক্সিজেন ধরো 8, এগুলো যে কোনো উদাহরণ দিয়ে দিবা। বোর্ড পরীক্ষা হচ্ছে এগুলোর উপর চলে, তুমি চিন্তাও করতে পারবে না। তুমি ধরো সত্যি কথা একটা বলি, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে যারা অনেক ভালো স্টুডেন্ট আছো তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা একটু কম পড়ালেখা করছে আগে তোমাদের উদ্দেশ্য করেও বলছি, বোর্ড পরীক্ষায় দেখবা ভালো স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট মার্কস কম পেয়ে যায়, তুমি হয়তো চিন্তা করো নাই যে তোমার চেয়ে যায় যাকে তুমি একটু কম গুরুত্ব দিছো, তোমার মানে কম্পিটিটর হিসেবে মনে হয়েছে ও একটু দুর্বল, ও কিন্তু তোমার চেয়ে বেশি মার্কস পেতে পারে। এটা বোর্ড পরীক্ষার জন্য খুব কমন একটা বিষয়, ঠিক আছে। ও একটু কম এফোর্ট দিলেও পেতে পারে, এর কারণ হচ্ছে বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু খুব বেশি ভেজালেন না, মানে অ্যাডমিশন লাইক না ব্যাপারটা, ঠিক আছে। তুলনামূলক কি এগুলো মানে অ্যান্সার করতে পারা যায় এরকম। তো তোমার প্রেজেন্টেশনটা যদি ভালো না হয় তুমি কিন্তু পিছিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কি একটা বাজে সিস্টেম, আমাদের বুয়েটের মাত্র পরীক্ষা দিতে পারে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ, অনেক বুয়েটের যোগ্য যারা হচ্ছে পরীক্ষা দিতে পারে না। আবার হচ্ছে কি যোগ্য পরীক্ষা দিতে পারে না, এটার কারণ হচ্ছে ধরো বোর্ড পরীক্ষায় তোমার খাতাটা একজনের কাছে পড়ছে যে স্যার একটু কম মার্কস দেয়, তুমি সামান্য মার্কসে পিছিয়ে গেলা, একদম দুর্ভাগ্যজনক। এবং এটা হচ্ছে এটা হয়তো এমন করে ভাবছো না, যারা ভালো স্টুডেন্ট ওরা ভাবছো, আমি মনে হয় না এমন কারোর কথা বলছি যারা হচ্ছে কম পড়ছে, না, যারা পড়ছে তোমার লেভেলেরই, একদম তোমার কলেজেও ওরা রেজাল্ট সেমভাবে করে আসছিল, টপের লেভেলে আছে, বাট ওর কোনো কারণে কোনো একটা খাতা এমন জায়গায় গেছে, ওই জায়গায় মার্কসটা কম পেয়ে গেছে, বিষয় বুঝতে পারছো। তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে একদম সর্বোচ্চ এফোর্টটা দিবা। তো এবার দেখো তো, পানির আয়নিক গুণফল তাপমাত্রার উপর নির্ভরশীল, তাহলে তুমি বলবো হচ্ছে পানির আয়নিক গুণফল কি, পানির আয়নিক গুণফল কেডব্লিউ সমান হচ্ছে যে কোনো জলীয় দ্রবণে H3O+ এবং OH- আয়নের ঘনমাত্রার গুণফলকে কি বলে, পানির আয়নিক গুণফল বলে, ঠিক আছে। এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার ভ্যালুটা কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার ভ্যালুটা হচ্ছে কি দিয়ে দিবে 10⁻⁻14। এবার তোমরা আমাকে বলো, আমি একটা জিনিস নিঃসন্দেহে কি করছি, স্কিপ করছি, এটার আগে আমার আরেকটা লাইন লিখলে সুবিধা হতো। পানি হচ্ছে কি হয়ে যায়, নিম্নরূপে আয়নিত হয়। তোমাদের বলছি এটাকে যদি একটা সিম্পলিফাইড রূপ আছে, সিম্পলিফাইড রূপ হচ্ছে H+ × OH-, বাট আমি যদি ওর একদম এক্সাক্ট প্রকৃত রূপটা, প্রকৃত ফর্মটা লিখতে চাই, তাহলে H3O+ + OH-, তাহলে এটা কি হয়ে যাবে 2H2O, ঠিক আছে। 2H2, এটা হচ্ছে প্রকৃত, আমি যখন পড়াচ্ছিলাম বারবার বলছি, আর এটা হচ্ছে সিম্পলিফাইড রূপ, ওইটা ভুল আমি বলবো না, বাট এটা হচ্ছে প্রকৃত, ঠিক আছে। এটা হচ্ছে প্রকৃত, এর মানে হাইড্রোনিয়াম, তুমি যখন পানিতে দেখবে তখন হাইড্রোনিয়াম দেখবা। তাহলে কেডব্লিউ হচ্ছে এত, কোনো জলীয়, যে কোনো জলীয় দ্রবণ, এটা এমন না যে পানি, যে কোনো জলীয় দ্রবণ H3O+ এবং OH- এর ঘনমাত্রার গুণফলকে কেডব্লিউ বলবে। এবার বলবা হচ্ছে পানির বিয়োজন যে বিক্রিয়াটা, তুমি বলবো হচ্ছে তাপমাত্রা যদি বাড়ানো হয় পানি আরো বেশি বিয়োজিত হয়, ঠিক আছে। তুমি বলবা কি, তাপমাত্রা যদি বাড়ানো হয় পানি আরো বেশি বিয়োজিত হয়, পানি আরো বেশি বিয়োজিত হলে দ্রবণে H3O+ এবং OH- আয়নের ঘনমাত্রা বাড়ে এবং কেডব্লিউর ভ্যালু বাড়ে। আর তাপমাত্রা যদি কমানো হয় পানির বিয়োজন কমে যায়। তো এটার কারণটা বলে দিবা, পানির বিয়োজন যে বিক্রিয়াটা আছে এটা হচ্ছে তাপহারী, ঠিক আছে, এটা হচ্ছে তাপহারী। তাপহারী বিক্রিয়ায় যদি তাপমাত্রা, তুমি বলবো হচ্ছে পানির বিয়োজন বিক্রিয়াটা ড্যালেজ কি পজিটিভ, মানে কারণটা সহ, সেই জন্যই কিন্তু তাপমাত্রা যদি বাড়াই, লাসাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়াটা কি হবে, সম্মুখ দিকে যাবে, যাতে বাড়ানোর ফলাফলটা কি হয়, প্রশমিত হয়। আমার কথা মনে হয় স্পষ্ট আছে। তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে, সামনের দিকে যাওয়া মানে H3O+ এবং OH- এর ঘনমাত্রা বাড়বে, ফলে কেডব্লিউ বাড়বে, বিষয় বুঝতে পারছো মনে হয়। কেডব্লিউ হচ্ছে এত 25 ডিগ্রি, তাহলে কি যত তাপমাত্রা বাড়ানো হবে কেডব্লিউর ভ্যালু বাড়তে থাকবে। আরও যারা চালাক আছো, যারা মেডিকেলটাও টার্গেট স্বপ্ন দেখো,
বিষয় বুঝতে পারছো বলো? ওরা দিয়ে দিবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কেডব্লিউ এর ভ্যালুটা কত, 8.7 ইন্টু 10⁻14 অ্যাকর্ডিং টু হাজারি স্যার। ঠিক আছে, অ্যাকর্ডিং টু হাজারি স্যার। এবং উদ্দীপকের মৌল তিনটি ব্যবহার করে দেখাও যে সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়। দেখছো এখানে কোয়েশ্চেনটা কিসে আসছে বলো তো? গ নাম্বারে দিয়ে দিছে। গ নাম্বার কোয়েশ্চেনটা আমি নিচ্ছি পরের ইয়াতে। ঢাকা বোর্ড 22-এর কোয়েশ্চেন। আশা করি বুঝতে পারছো, বুঝতে পারলে একটু ওয়াই বলে আমরা মুভ করি। বুঝতে পারছো, এটার ওয়াই এর অপেক্ষা করে লাভ নেই। ঠিক আছে, এটা একটু দেখো। এখানে কি বলছে? উদ্দীপকের মৌল তিনটি ব্যবহার করে দেখাও যে সকল ডি ব্লক মৌলে অবস্থান্তর মৌল নয়। গ নাম্বার কোয়েশ্চেন যখন দিছে তাহলে তুমি কি লিখবা? গতে তুমি ফার্স্ট লিখে ফেলবা ডি ব্লক মৌলের ডেফিনেশন। ফার্স্ট লিখে ফেলবা কি বলতো? ডি ব্লক মৌলের ডেফিনেশন। যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় তাদেরকে ডি ব্লক মৌল বলে। ঠিক আছে, যেমন জিঙ্ক রচনা। আর তুমি আগে এই জিনিসটা এক্সপ্লেন করলা, ডি ব্লক কি, অবস্থান্তর মৌল কি। এরপর বললা হচ্ছে অবস্থান্তর মৌল কাকে বলে। যেসব ডি ব্লক মৌলের, মানে তুমি কিন্তু এই যে দেখো স্যারের এগুলা মন কিন্তু তুমি নিয়ে নিচ্ছ এইসব জিনিস লেখা। অবস্থান্তর মৌল কি হবে? যেসব ডি ব্লক মৌলের অন্তত একটি সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে কি বলে? অবস্থান্তর মৌল বলে। যেমন জিঙ্ক 2+, এটা কিন্তু অবস্থান্তর মৌল নয়, এফ কিন্তু অবস্থান্তর মৌল। ঠিক আছে, এফ কিন্তু অবস্থান্তর মৌল। এইবার আসছে হচ্ছে উদ্দীপকের পি। পি হচ্ছে তুমি দেখছো এন এর ভ্যালু 4, এর মানে এটা কি হবে? 4 - 1, এর মানে 3D। ঠিক আছে, এন এর ভ্যালু হচ্ছে 4, তাহলে উদ্দীপক অনুযায়ী পি এর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস বিষয় বুঝতে পারছো এখানে। যেমন জিঙ্ক 2+ থেকে দেখাবো, আর এফি 2+ থেকে যদি দেখো তাহলে এ কি অবস্থান্তর, এই অবস্থান্তর নয়। বা তোমার এখানে আর উদাহরণ দেখানোর অত দরকার নেই, তুমি এমনি বলে দিলা জিঙ্ক অবস্থান, আয়রন অবস্থান্তর। তো এখানে কি আছে দেখো তো। এবার উদ্দীপক হতে পি এর স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি হবে? 3D1, আর এটা কি হয়ে যাবে বলতো? 4s2। ঠিক আছে, এর পাশে লিখবে এটা কি? HC, এটা কি? স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, এরপর কিউ উদ্দীপক হতে লিখবা কিউ হচ্ছে কত হয়ে যাচ্ছে? 3D6 4s2, এটা হচ্ছে কি? আয়রন। আর কি হবে? আর হবে হচ্ছে তোমার কি? 3D10 4s2, এটা হচ্ছে কি? জিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে জিঙ্ক। তো এর মধ্যে তুমি বলবা হচ্ছে স্ক্যান্ডিয়ামের একটি সুস্থিত আয়ন হলো 3+, যার ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। তুমি বাংলায় লিখবা স্ক্যান্ডিয়াম, পাশে পি বা স্ক্যান্ডিয়াম লিখলে হবে। এর সুস্থিত মৌল হলো স্ক্যান্ডিয়াম 3+, যার ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। ঠিক আছে, নিম্নরূপ। তাহলে বা লিখবা হচ্ছে স্ক্যান্ডিয়াম, আয়রন এবং জিঙ্কের সুস্থিত আয়ন যথাক্রমে Sc3+, Fe2+ বা 3+, জিঙ্ক 2+। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? 3D কত? 0, মানে দুইটা ইলেকট্রন এখান থেকে গেছে, এখান থেকে একটা। ঠিক আছে, এখানে পুরাটাই হচ্ছে জাস্ট কি বলা যায়, এগুলো মুখের উপর আর কি। এই কোয়েশ্চেনে মার্কস তুলা হচ্ছে পুরাটাই মুখের উপর। 26, এটাও ধরো 2+ দিয়ে দিলা, 3+ও দিয়ে দিলাম। এখানে কি হবে? জিঙ্ক। তুমি বুঝতে পারছো এখানে যে ফুল মার্কস পাওয়া সম্ভব, কারণ তুমি সবগুলো সুস্থিত আয়ন দেখাইছো, সবগুলো ইলেকট্রন বিন্যাস দেখাইছো এবং দুইটা ডেফিনেশন দিয়ে দিছো। তাহলে এটা বলবা হচ্ছে কি? এটার পাশে তুমি দিবা হচ্ছে অনলি ডি ব্লক, এটা হচ্ছে শুধু ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল নয়। এটার পাশে একটা কমেন্ট লিখবা। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যাচ্ছে স্ক্যান্ডিয়াম হলো শুধুমাত্র ডি ব্লক, অবস্থান্তর মৌল নয়। আয়রন হলো একই সাথে ডি ব্লক এবং অবস্থান্তর মৌল। জিঙ্ক হলো ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। কেন? কারণ এটা ডি অরবিটাল পূর্ণ আর এটা ডি অরবিটাল শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে কি? অনলি ডি ব্লক। এটা কি হবে? আয়রন ডি ব্লক প্লাস ট্রানজিশন।
এটা কি হবে বলো তো, ডি ব্লক। আচ্ছা এটা কি বুঝা গেছে তোমাদের কোয়েশ্চেনটা যে কত স্ট্রেট ফরওয়ার্ড আসে, এটা কি বুঝা গেছে মনে হয়? ঠিক আছে, এটা বুঝা গেছে মনে হয়। এরেন বলেছে দেরি হয়ে গেল। সাকিম জিম বলেছে সাইকেল 4 সাইকেল 5 রেকর্ড ক্লাস করা ডান, এবার সাইকেল 2 শুরু করেছি, 9টা ক্লাস শেষ করেছি। বাহ গুড। ঠিক আছে, 9 ক্লাসে কেন জানি এবার একটু স্লো হয়ে গেছিলাম। স্লো হয়ে গেছিলাম হচ্ছে কেন, ওই যে বলছিলাম আমার রিলেটিভের অপারেশন নিয়ে বেশি দৌড়াদৌড়িতে ছিলাম এবং নিজের অবস্থা খারাপ হয়ে গেছিল, একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে গেছি, বাজে। ঠিক আছে, ওই সময় একটা ক্লাসে তুমি দেখবা টপিকগুলো ইন্টারেস্টিং কিন্তু একটু স্লো আগাইছি। ঠিক আছে, একটু স্লো আগাইছে ওই জায়গায়। তো এইটুকু হয়েছে মনে হয়। এবার আমি ঘতে যাই, ঘতে যাই, আমি আরও 10 সেকেন্ড টাইম দিচ্ছি, লিখা হয়ে গেলে একটু ওয়াই বলো। গুড। এবার তোমার তো প্রায় সিলেবাস শেষ, তোমাদের কিন্তু একটা এক্সাম শিডিউল দিছি ফেজ 1-এর, যারা শুধুমাত্র সাইকেল 5-এ আছে ওরাও সবগুলা সাইকেলের এক্সাম দিতে পারবে, মানে সবগুলো এক্সাম দিতেছে, যে সাইকেল নেই মানে যে কোনো একটা সাইকেলে এনরোল থাকলেও কিন্তু সবগুলো এক্সাম দিতে পারবে, এটা নিয়ে কোনো ইস্যু নেই। আর গিফট টি শার্ট থাকবে, গিফট মেইন না এখানে, মেইন তোমার হচ্ছে যাচাই করাটা, এখানে গিফট কোনো বিষয় না। আর গিফট দিতে যে কত দেরি হয় আমি এখনো জানি না। টি শার্ট বানাতে হবে, টি শার্ট বানানোটা আসলে লোক টোক দেখে এরপর করতে হবে, এগুলো এমন আসলে কাউকে রাখতে হবে যে সব কাজ করে দেয়। ঠিক আছে, একটু দেখো। এরপর ফেজ 2 শুরু করব, এরপর ফেজ 2 শুরু করব। পরীক্ষাগুলো কিন্তু তোমাদের চলতে থাকবে, আমার ইচ্ছে হচ্ছে এইচএসসি পর্যন্ত চালানো এখন, মানে এইচএসসি পরীক্ষা পর্যন্ত এভাবে এক্সাম, কারণ অনেকের সুবিধা হবে, হয়তো তুমি ভাবছো তুমি অনেকের জন্য সুবিধা হবে যারা ফিচারটাকে ভালোভাবে নিবে। ঠিক আছে, একটা রিভিশন আমি 1 সপ্তাহ করে টাইম রাখছি, এরপর একটা এক্সাম দিছি। এই কারণ কি, তোমার খুব একটা স্ট্রেসও নাই এবং সাথে সাথে তুমি ক্লাস নোট পড়া, একটু সিকিউ এমসিকিউগুলো পড়ে রাখলা। ঠিক আছে, কয়েকদিন রিভাইজ দিয়ে তুমি কিন্তু একটা পরীক্ষা দিয়ে দিতে পারবা, মানে তোমার চ্যাপ্টারগুলো রিভিশনের উপর থাকলো, মানে তুমি কোনো চ্যাপ্টার এরপর ফেজ 2 যখন আবার শুরু করবে এক্সাম, তখন আবার একটা রিভিশনের, মানে যারা এই জিনিসটাকে কাজে লাগাবে, আমি এখন থেকে শুরু করছি, অনেকের হয়তো প্রি টেস্ট এক্সাম পিছানে, কোনো জিনিস পিছিয়ে আলটিমেট লাভ হয়নি, তুমি ক্লাস নোটটা পড়ে খালি পরীক্ষাটা দিয়ে দাও। ঠিক আছে, 2 ঘন্টার প্রিপারেশন নিয়ে দিয়ে দাও, একবার তো রিভিশন হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে এইটা, আশা করি বুঝতে পারছো। তো এখানে বলছে কি দেখো তো, এই কোয়েশ্চেনটা নিয়ে এইটা নিয়ে আমি কিন্তু 2 দিন টাইম দিছি, প্রায় হচ্ছে আসলে এই টপিকটা আমি ভেঙে ভেঙে পড়াতে গিয়ে 3 দিন টাইম দিছি এটাকে। বলছে এত ডায়াম্যাগনেটিক আর এত হচ্ছে প্যারাম্যাগনেটিক, কারণ বিশ্লেষণ করো। ঠিক আছে, তো এটা রঙিন কিনা এটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসছে, ঘ নাম্বার কোয়েশ্চেনটা বলছি, ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক। তো উদ্দীপক হতে কিউ, উদ্দীপক হতে কিউ হচ্ছে তোমার কি এত 3d6 4s2, কিউ হলো আয়রন, কিউ হলো আয়রন। ঠিক আছে, আয়রন। এবার আরেকটা জিনিস তুমি আগে ডিফাইন করে রাখো, ডিফাইন করে রাখো, এটা একটা মানে কিউ এর পরিচয় দিলা তুমি, দেখো তুমি স্টেপ বাই স্টেপ আগাবা, তুমি একদম জাম দিয়ে অ্যান্সার লিখে দিবে না, অ্যান্সার তো যে কেউ জানে, মানে তুমি আগে একটু প্রেজেন্টেশন করবে। এবার বলবো হচ্ছে কি বলতো, যেসব মৌলের বা যৌগের ইলেকট্রন বিন্যাসে সবগুলা ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকে তাদেরকে বলা হয় ডায়াম্যাগনেটিক। তুমি ডায়াম্যাগনেটিক কি জিনিসটাকে একবার ডিফাইন করো, এই কোয়েশ্চেনে কিন্তু তোমার এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমার টার্মগুলো বলতে হবে ডায়াম্যাগনেটিক। তাহলে কি বলবা, যেসব মৌল বা যৌগের, তুমি একটু লিখো তো, যেসব মৌল বা যৌগের ইলেকট্রন সমূহ সবগুলো ইলেকট্রনই যুগ্ম অবস্থায় থাকে, যুগ্ম অবস্থায় থাকে। ঠিক আছে, তাদেরকে কি বলে, ডায়াম্যাগনেটিক বলে। প্যারাম্যাগনেটিক কি, যেসব মৌল বা যৌগের ইলেকট্রন বিন্যাসে, আমি তুমি কোয়েশ্চেনের ভাবটা মেইন কিওয়ার্ডগুলো ধরতে পারছো, যেসব মৌল বা যৌগের ইলেকট্রন বিন্যাসে কোনো ইলেকট্রন অযুগ্ম একটি বা একাধিক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে তাদেরকে কি বলে, প্যারাম্যাগনেটিক পদার্থ বলে। ঠিক আছে, তাদেরকে প্যারাম্যাগনেটিক বলে। আশা করি কাহিনী বুঝতে পারছো। এবার আসি হচ্ছে আমি কি FeCN6 4- আর FeCN6 3-। এবার আমার কম্পারিজন করার জন্য হচ্ছে আসছে FeCN6 4- একটা, আর একটা হচ্ছে FeCN6 3-। তো এই যৌগের মধ্যে এটা একটা হচ্ছে জটিল যৌগ, তুমি একটু দেখাবা এটা সংকর আয়ন দেখাবা, তাহলে Fe26। ঠিক আছে, Fe26, এখানে ওর জারণ মান হচ্ছে 2+, আর্গন 3d, এটা হয়ে যাবে কত 4s। ঠিক আছে, এখানে কত 3d6।
তাহলে এখানে কি হয় 1 2 3 4 5 6। তো এখন যখন শক্তিশালী লিগ্যান্ড Cn মাইনাস আসে তখন এটাকে ঠেলে দিবে, ঠিক আছে, এই জিনিসটাকে ঠেলে দিবে। ঠেলে এটা কি হয়ে যাবে, ইলেকট্রনটাকে যদি এখানে পাঠাই এরকম কাপলড হয়ে যাবে, ইলেকট্রনটা এখানে পাঠালে কাপলড হয়ে যাবে। তাহলে এই দুইটা হচ্ছে ফাঁকা থাকবে, এই দুইটা হচ্ছে ফাঁকা থাকবে, ঠিক আছে, এই দুইটা ফাঁকা থাকবে। তাহলে এবার Cn6 যে আছে, এই Cn6 কি হবে বলো তো, এই জায়গায় আসবে। এখানে তুমি মার্ক করে দিতে পারো, এখানে কি আসবে, দেখছো মেইন থিওরি পরে এখন আমার জন্য সিকিউ সলভটা একদম মনে হচ্ছে পানি, কিছুই না। তাহলে এটা কি হবে বলো তো, বলবো হচ্ছে Fe-CN6 4 মাইনাস যোগে শক্তিশালী লিগ্যান্ড Fe2+ এর D2sp3 সংকরণ, বা সহজ কথা এটা সংকরণ বলে দিবে, D2sp3 D2sp3 সংকরায়ন। এটার মধ্যে কি ঘটে, যোগে D2sp3 সংকরায়ন ঘটে। এবং এই ক্ষেত্রে আমরা দেখি বাইরে কোনো কি নেই, অযুগ্ম ইলেকট্রন নেই। আমরা দেখি মাইনাস যোগে কোনো অযুগ্ম নেই, তাই এটি ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। পাশে এটার চিত্রটা এঁকে দিও পারলে, পাশে এটার চিত্রটাও এঁকে দিও। এরপর আসি আমরা কিসে, Fe3 মাইনাস। তো এখানে কি হয়ে যাবে, Fe26, ও জারণ মান কত এখানে, এটা -6, এটা এত, এর মানে 3+, এত যোগ ও জারণ মান Fe3+, যার ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, মাঝে মধ্যে 1-2 লাইন বাংলা লিখে দিবে এমনি। তাহলে এটা কত হবে 4s0, এটা কত হয় 3d5, ঠিক আছে, 3d5, 3+ ও 3টা ইলেকট্রন গেছে। তাহলে এইবার কি হবে, দুই তিন চার পাঁচ, ঠিক আছে 5। তাহলে এটা হচ্ছে কত হয়ে যাচ্ছে তোমার 0। এবার যখন ও আসতেছে শক্তিশালী লিগ্যান্ড, এটাকে কি করে ফেলবে, এদিকে কাপল করে দিবে, এদিকে কাপল করে দিবে, ঠিক আছে, এদিকে কাপল করবে, এদিকে কাপল করবে। তাহলে এখানে কে আসবে, এখানে আসবে Cn। তুমি নীল কালি থাকলে এটা দিয়ে নীল কালি দিয়ে এইগুলো মার্ক করতে পারো, বেশি আবার কালি ইউজ করবা না। ব্লু থাকলে বোর্ড পরীক্ষা মাঝে মধ্যে স্যাররা ব্লু পছন্দ করে, অন্য কোনো কালি দিয়ে দেওয়ার দরকার নেই, Cn-। তো এবার একটু দেখো তো, এখানে বলবা কোন রকমের সংকরায়ন, এখানেও D2sp3 সংকরায়ন ঘটে। এরপর বলবো হচ্ছে Fe-CN6 4 মাইনাস যোগে 4 মাইনাস যোগে তোমার কি আছে, একটি অযুগ্ম ইলেকট্রন আছে, ঠিক আছে। তাই এটি চৌম্বক ধর্ম দেখাবে, তাই এত কথা না বাড়াই। দেখো আমার এটার জন্য 2 বরাদ্দ, এটার জন্য 2 বরাদ্দ, 4। বাট শুরুর কথাগুলো আমার কি বলতো, কিউ এর পরিচয়, এর ডেফিনেশন, এগুলো হচ্ছে আমার ফিলার। এটা না দিলে তোমার হয়তো 0.5 কম আসতে পারে। এটা কিন্তু আমার মেইন কিওয়ার্ড, এখানে আমার 2-2-4 কাটার কোনো সুযোগ নাই, 2-2-4 এখানে কোনো মার্কস কাটার সুযোগ নাই, একদম আমি টু দ্য পয়েন্ট অ্যান্সার করছি। কিন্তু এখানে আমি কি বলে দিছি বলতো, আমার ওইখানে যে ডায়ামেট্রিক প্যারামেট্রিক জিনিসটা কি, এটা আমি একটু এখানে এক্সপ্লেন করে দিলাম, আশা করি বুঝতে পারছো। এটুকু লিখে নাও।
ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন কি করে ফেলবো? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন পরে করাবো, এখন টপিকে যাই। এখানে আমি যদি বলি রাজশাহী বোর্ড 2022-এর যে কোয়েশ্চেনটা আসছে ওইখানে সেম বলছে এই যৌগটা রঙিন যৌগ গঠন করে কেন, মানে এখানে বলছে আয়রনের কথা, আয়রন রঙিন যৌগ গঠন করে কেন, মানে ব্যাপারটা চিন্তা করো। আমি একটু এখানে বলে রাখি রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনটা কি আমি এখানে নিচে না নিলে আমি নিতে পারবো, এটা কোনো ইস্যু না, কিন্তু মানে আমি ব্যাপারটা বুঝো তুমি। ব্যাপারটা বুঝো, রাজশাহী বোর্ডে ওই কোয়েশ্চেন আমি পরে দেখো, কিন্তু তুমি এটার সাথে ওইটা চিন্তা করে রাখো। তোমাকে বলছে আয়রন রঙিন যৌগ গঠন করে, ওইটা দেখাতে গ নাম্বার কোয়েশ্চেনে। তো দেখো এগুলো এতই আসলে এক্সক্লুসিভ টপিকগুলো, এগুলো লিখলে তুমি 4-4 পাওয়ার চান্স কিন্তু বেশি। এটা এমন না যে বর্ণনামূলক বলে তুমি মার্কস কম পাবা, তা না। ঠিক আছে, এই জিনিসগুলো এতই এক্সক্লুসিভ। তুমি একটু দেখো তো, তাহলে তুমি কি বলবা, এটা রঙিন যৌগ কখন গঠন করবে? তোমার হচ্ছে বলবা ডি অরবিটাল যেগুলো আছে এগুলো পরিচয় দিবা। আমরা জানি ডি অরবিটালে 5টি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। ঠিক আছে, এমনি করে সুন্দর করে বলবা, একদম কাহিনী সুন্দর করে বলবা। রাজশাহী বোর্ড 22-এ যেটা আসছে 1 2 4 5, আমি অন্যদিন করাবো এটা, কারণ এই কোয়েশ্চেনটা বেশ কয়েকবার আসছে। তো এটাকে আমরা কি বলি, সমশক্তি সম্পন্ন। এগুলো শক্তি বলবো হচ্ছে সমশক্তি সম্পন্ন। সম্পন্ন ডিজেনারেট। ঠিক আছে, এটা কি হবে, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ঠিক আছে, তো বলবা হচ্ছে কি হয়ে যায় এখানে, যখন কোনো লিগ্যান্ড যুক্ত হতে আসে তো অ্যাক্সিস বরাবর এগুলো কি হয়, বেশি বিকশিত। এখানে একটু আসলে কনসেপ্টটা তোমাদের যেটা বলছে এটা শুধুমাত্র অক্টাহেড্রাল স্ট্রাকচারের জন্য, আদার্স স্ট্রাকচারে ভিন্ন ইস্যু হয়। ঠিক আছে, ভিন্ন ইস্যু হয়। তো এখানে কি হয়ে যায় বলো তো, এগুলো শক্তি ভিন্ন হয়ে যায়, অরবিটাল সময়ে শক্তির পার্থক্য ঘটে। এই অবস্থাকে বলা হয় কি, নন ডিজেনারেট অবস্থা। নন ডিজেনারেট অবস্থা। তাহলে এখানে তুমি সেট সহ লিখে দিবে, এখানে কি লিখবা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এখানে লিখবে কি বলতো, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এটার পাশে লিখে দিবা কি, টি টু জি। ঠিক আছে, এই যে টি টু জি এভাবে করে লিখে দিবা। ঠিক আছে, এভাবে করে লিখে দিবা। এরপর এখানে একটা কি আঁকবা বলো তো, এটা অনেকে বুঝে না এই জিনিসটা যে আঁকছো, এটা কি আঁকছো, এনার্জি। কিন্তু এই গ্রাফটা কিসের আঁকছো, এনার্জির। তো এখানে বলবো হচ্ছে এনার্জি বেরিয়ার, এটা কি মার্ক করে দিবে, এনার্জি। তাহলে এখানে কি আছে, এনার্জির ভেরিয়েশন আছে। এখানে কি আছে, এনার্জিটা তোমার দুই রকম। এনার্জির কি আছে, এখানে ভেরিয়েশন আছে, কিন্তু এনার্জি ভেরিয়েশন আছে। ফলে একটা ইলেকট্রনের এইখান থেকে এখানে যখন মুভ করবে তখন ও কি করবে, শক্তি শোষণ করবে। এখান থেকে এখানে যাওয়ার জন্য শক্তি শোষণ করলে বলছে এটা সম্পূরক বর্ণটা বইয়ের ভাষায়, শক্তি শোষণ করলে তুমি বুঝছো কালার আসার একটা চান্সেস আছে। তোমার কনসেপ্ট কিন্তু এখানে বইয়ের ভাষায় বলবো হচ্ছে এটা সম্পূরক বর্ণটা যে শোষণ করে তার সম্পূরক বর্ণটা আমরা দেখি। সে ফলে এই যৌগগুলো কি করে বলতো, এটা রঙিন যৌগ গঠন করে। ঠিক আছে, এই জিনিসটাকে একটু সুন্দর মতো লিখে দিবে। আমি কিন্তু বইয়ে দেখেছি এবং হাজারি স্যার এত সুন্দরভাবে লিখছে, মনে হচ্ছে এটা মেইন বই না, এটা গাইড বই। ঠিক আছে, হাজারি স্যারে তুমি দেখো, তুমি বইয়ের ওই পার্টটা আমি কতদিন পড়াইছি, মনে হচ্ছে গাইড বই। ঠিক আছে, একদম স্পেসিফিক পরীক্ষা যা লিখবো ওইভাবে লিখা আছে, এটুকু একটু লিখে রাখো। পিঙ্কু আছে, এই অধ্যায় আর কতদিন চলবে একটু দয়া করে বলুন। এই অধ্যায় দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে, দ্রুত শেষ হয়ে যাবে, আর 2 ক্লাসের ভিতর হয়তো আমি শেষ করে দিব, 2 থেকে 3 ক্লাসের ভিতর আমি হয়তো শেষ করে দিব। আমি আজকে ইচ্ছা হচ্ছে একটু টান দেয়ার। এটা আসছে রাজশাহী বোর্ড 22-এ। ওকে, এবার আমি তোমাদের একটা টপিকে যাই।
এই টপিকটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিস। আমার টপিকগুলো যদি আমি একটু বার তোমাদের রিভিউ করে দিই, আমার টপিকের মধ্যে আছে হচ্ছে আর পর্যায়বৃত্ত ধর্ম, পিরিয়ডিক প্রপার্টিস। ঠিক আছে, এর মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, আমি ভাগ সহ তোমাদের বলি। ভাগের মধ্যে ফার্স্ট ভাগ হচ্ছে তোমার কি আয়নাইজেশন পটেনশিয়াল, আয়নীকরণ বিভব। কেমন ইম্পর্টেন্ট বলো তো? 5 স্টার, এখন থেকে অ্যাডমিশন পর্যন্ত আয়নাইজেশন পটেনশিয়াল 5 স্টার। আমার ভাগগুলো আমি একটু বলে দিই, আমার সিলেবাসে কি কি আছে এখন। এরপরে সেকেন্ড পয়েন্ট যেটা আছে আয়নাইজেশন পটেনশিয়াল, সেকেন্ড পয়েন্ট যেটা আছে পটেনশিয়াল বানান ঠিক লিখছি, পটেনশিয়াল। এরপরে কি আছে বলো তো? ইলেকট্রন অ্যাফাইনিটি, অ্যাফাইনিটি ভালো লেভেলের ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট? হচ্ছে ভালো লেভেলের ইম্পর্টেন্ট। অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস। এরপর কি আছে তোমার? ইলেকট্রোনেগেটিভিটি। এর বাইরেও আছে, এগুলো হচ্ছে আমার মেইন। ঠিক আছে, আমার কোয়েশ্চেন আসবে এখান থেকে, মানে গলনাঙ্ক নিয়ে একটু বলতে চাইতে পারে, গলনাঙ্কের মধ্যে তো আসলে ডেভিয়েশন আছে। ঠিক আছে, গলনাঙ্কের পয়েন্টটা আমি একটু লিখে রাখি। মেল্টিং, এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাইবে, বাট এগুলোর ভিতর ভেজাল আছে, এই পিরিয়ডিকের মধ্যে ভেজাল আছে। তো এবার একটু দেখো তো, এরপরে যেটা লাগবে এটা হচ্ছে কি ফাজান রুল। আমার কোয়েশ্চেন আসে কি কি বা টপিক যদি বলি, এরপর লাগবে আমার কি ফাজান রুল। ফাজান রুল। এরপর আমার লাগবে কি বলতো? হাইড্রোজেন বন্ড। আর একটা টপিক তোমাদের মিস চলে গেছে, বুঝতে পারছো? দুর্ভাগ্যজনক ভাবে আমি মিস চলে গেছে হাইব্রিডাইজেশন পড়ানোর সময়। এটা হচ্ছে কি বন্ড অ্যাঙ্গেল ভেরিয়েশন। পড়াইছি কিছু, মানে আর কিছু দেখাই দিব। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল ভেরিয়েশন, এই চ্যাপ্টারে আর কিচ্ছু নেই। ও আরেকটা আছে, এটা হচ্ছে কি ভ্যান্ডার ওয়ালস ফোর্স, হাইড্রোজেন বন্ড, ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ঠিক আছে, এগুলা এবার আমি শুরু করি। ঠিক আছে, এবার আমি শুরু করছি, একটু দেখো। আমি এখান থেকে শুরু করব আয়নাইজেশন পটেনশিয়াল। এটা পড়ার আগে জাস্ট একটা জিনিস আমি পড়াই আসি, এটা প্রিভিয়াস ইয়ার্স বুয়েট কোয়েশ্চেন। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ার্স বুয়েট কোয়েশ্চেন, এটা একটু করাই আসি। বুয়েটে আসছে, এটা একদম বুয়েট কোয়েশ্চেন, সেম এটাই আসছে, একদম এটাই আসছে। ও সালটা দিতে ভুল করে ফেলছে, প্রিভিয়াস ইয়ার্স বুয়েট। এরপর আমি ইয়েতে চলে যাচ্ছি। তো তোমাকে বলছে হচ্ছে কি জ্যামিতিক কাঠামো অঙ্কন করো এই আয়নগুলার। ইন জেনারেল আমাদের PCl5, এরপর যদি SF6, IF7, SF4 এরকম যোগ দিলে আশা করি আমাদের আকৃতি আঁকতে এত সমস্যা, কোনো সমস্যাই হবে না। এখানে এগুলোর আকৃতি আমরা অনেক আঁকছি, XCF5 প্লাস, XCF5 মাইনাস, এগুলো আঁকতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এখন তোমাকে দিছে কি আয়নগুলা। তো আয়নগুলো যখন দিবে তুমি কিভাবে করবে একটু দেখো তো। আয়নগুলা দিলে তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে কি, ফার্স্ট স্টেপ হচ্ছে কি তোমার এক্স বের করা। তাহলে এক্স ইকুয়াল কি হবে? হাফ নাইট্রোজেনের 5 প্লাস মনোভ্যালেন্ট নাই মাইনাস ক্যাটায়নের চার্জ নাই প্লাস অ্যানায়নের চার্জ 1, তাহলে এখানে কত হয়? 3। 3 মানে কি বলবা? লোন পেয়ার কয়টা আছে এটা দেখাবা। মুক্ত জোড় ইলেকট্রন স্টেপ 3 - 2, এর মানে কত হয়? 1। তাহলে বসার জায়গা কয়জনের জন্য আমাকে একটু বলো তো? বসার জায়গা হচ্ছে 3 জনের জন্য, 3 জনের বসার জায়গা দিবা। ঠিক আছে, 3 জনের বসার জায়গা দিবে। বসছে কয়জন? 2 জন। তুমি 2 জনকে এমনে বসালা, আর এটারে তাহলে কি দিয়ে দিবে? এমনে লোন পেয়ার দিয়ে দিবে, লোন পেয়ার দিয়ে দিবা। ঠিক আছে, এবার দেখো, এবার মাইনাস আছে কয়টা? একটা। একটা মাইনাস থাকলে একটা ইলেকট্রনকে রাখবা একক বন্ধনে, আর একটা বন্ধনকে কি করে দিবা? ডাবল। ঠিক আছে, যদি মাইনাস দেখো একটা, তাহলে একটা অক্সিজেনকে কি দিবা বলো তো? মাইনাস দিবা। তাহলে এটা শেপ কি হবে? লোন পেয়ার কি আমরা দেখি? লোন পেয়ার কিন্তু আমাদের দেখা যায় না। তাহলে এটাকে আমি কি শেপ বলবো? এটাকে আমি বলবো হচ্ছে এটা কি? ব্যান্ড শেপ, ব্যান্ড শেপ और ভি শেপ।
বি ইয়োর ব্যান্ড শেপ। ঠিক আছে, গেল অর অ্যাঙ্গুলার যেটা। তো এখানে বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে, বন্ড অ্যাঙ্গেল কিন্তু এখানে লেস দেন 120 হবে। ঠিক আছে, এখানে বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, যেহেতু লোন পেয়ার আছে বিএসসি পেয়ার তত্ত্ব অনুযায়ী কি হয়ে যাবে বলো তো, এখানে বন্ড অ্যাঙ্গেলটা 120-এর কম হয়ে যাবে। তো এখানে একটু দেখো, আমি সেকেন্ড এক্সাম্পলটা নিচ্ছি। সেকেন্ডটা কি আছে, অ্যামোনিয়াম প্লাস। আশা করি অ্যামোনিয়াম প্লাস তোমাদের করানোর দরকার নাই। তো এখানে কি আছে বলো তো, সালফেট 2-। তো এটার জন্য এক্সিকল আচ্ছা করাই, সহজ জিনিস মিস গেলে পরীক্ষার হলে গিয়ে আর লিখতে পারবে না। নাইট্রোজেনের হচ্ছে 5 প্লাস মনোভ্যালেন্ট হচ্ছে কয়টা আছে, 4টা, মাইনাস ক্যাটায়নের চার্জ 1 প্লাস অ্যানায়নের চার্জ কত 0, তাহলে হাফ ইন্টু কত হয়ে যাবে 8, এর মানে কত হবে sp3। তাহলে এখানে লোন পেয়ার কত হবে, লোন পেয়ার হবে 4 - 0। তাহলে এবার 4 যদি হয় এটা শেপটা তুমি আঁকবা, 4 যদি হয় এই শেপটা তুমি এঁকে ফেলবা। কিন্তু বসার জায়গায় 4 জন, 4 জনের বসার জায়গায় কিভাবে দিবা, এরকম মিথেনের মতো। ঠিক আছে, মিথেনের মতো দিলা। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে তোমার, 4টা হাইড্রোজেন, বসার জায়গায় 4টা, বসছো কয়জন, 4 জন। তাহলে কি দিয়ে দিলা, 4টা হাইড্রোজেন দিয়ে দিলা, 4টা হাইড্রোজেন দিয়ে দিলা। একটা প্লাস দিয়ে দিবা, প্লাস হলে ইন জেনারেল দিবা হচ্ছে সেন্ট্রালে ইন জেনারেল, আর বা পুরা যোগের উপরও দিতে পারো প্লাসটা, আর মাইনাস হলে পুরা যোগের উপর মাইনাসটা দেখে দিও। তাহলে এখানের ভিতর কি হয়ে যায়, এখানের মধ্যে তোমার কি হয়, এটা শেপ হবে তোমার কি টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় শেপ। এখানে বন্ড অ্যাঙ্গেলটা হয় 5 ডিগ্রি, আর এখানে বন্ড অ্যাঙ্গেলটা হয়, বন্ড অ্যাঙ্গেল দেখানো লাগবে না, এটা হচ্ছে আমি ওভার ডোজ, মানে এটা হচ্ছে বেশি ডোজ পড়ে যাচ্ছে, লেস দেন 120। ঠিক আছে, এটা আমার দরকার নেই ইকুয়েশনে, এরপর আমি দেখাই দিলাম, মানে আমি ভালো জানি জিনিসটা, আমি জানি যেটা এটা দেখাবো না কেন। এমন না যে তোমার জন্য এইখানে মাস্ট জ্যামিতিক কাঠামো অঙ্কন বলছে জন্য তোমার মার্কস কাটবে না, বা উল্টাপাল্টা দিও না, এটা 120-এর কম হবে, এটা আমার প্র্যাকটিস হয়ে গেল সাথে। ঠিক আছে, আর এটা কত 109.5। এরপর আমি আসি সালফেট 2-, এটুকু একটু লিখে রাখো। তাহলে এখানে এক্স ইকুয়াল কি হবে, এক্স ইকুয়াল হবে হাফ, সালফারের কত 6, মনোভ্যালেন্ট আছে, মনোভ্যালেন্ট নাই, মাইনাস ক্যাটায়নের চার্জ নাই, প্লাস অ্যানায়নের চার্জ, এর আরও 2টা ইলেকট্রন আসছে। তাহলে এটা কি হবে, হাফ ইন্টু 8, তাহলে কি হয়ে গেল 4। তাহলে এখানে লোন পেয়ার কত হবে, বসার জায়গা আছে 4 জনের, বসছে কয়জন 4 জনই, তাহলে 4 - 4, এর মানে কত হয়ে গেল 0। ঠিক আছে, 4 মাইনাস বসার জায়গায় 4 জন, বসছে 4 জন, এর মানে 4 - 4 কি হয়ে গেল এত। তাহলে এবার এখানে কি লিখবা, তো তুমি বুঝতে পারছো বুয়েটা যখন তোমাকে জায়গা দিবে, তোমার এত লিখার তো জায়গা দিবে না। তো এই জিনিসগুলো এক্স ইকুয়াল এভাবে হিসাব করে তুমি এখন লিখছো, তখন এগুলো একবারে ছোট করে হিসাব করে এখানে লিখে দিবা, লিখে দিয়ে শেপ এটা ছোট করে এখানে মোটামুটি করে এখানে এঁকে দিলা, স্পষ্ট করে, স্পষ্ট হতে হবে। ঠিক আছে, এরপর এটার মধ্যে এক্স লিখলা, লোন পেয়ার লিখলা, আর শেপ এঁকে দিলা। এটা কিন্তু আমি ছোট জায়গায়, এটা এখন তো আমার ছোট জায়গা হলে তোমার জন্য বুঝতে অসুবিধা হবে, জিনিসটা মনে হবে কঠিন, আমি যদি চাপাই ফেলি তোমার মনে হবে কঠিন, সেই জন্য আমি কিন্তু গ্যাপ দিয়ে 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 জিনিসটা করছি। তাহলে এটা কি হবে বলো তো, সালফেট বসার জায়গায় 4 জনের, 4 জনের বসার জায়গা আঁকবা। ঠিক আছে, 4 জনের বসার জায়গা আঁকলা, বসছে কয়জন 4 জন কিন্তু। এবার দেখো সিঙ্গেল, এই তোমার কয়টা কি আছে বলো তো, মাইনাস আছে 2টা, 2টা মাইনাস থাকলে কিন্তু তুমি কি করবা বলো তো, 2টারে সিঙ্গেল পাঠিয়ে দিবে, ধরো এইটা আর এইটারে সিঙ্গেল দিলাম, আর এগুলারে কি দিয়ে দিলাম, ডাবল দিয়ে দিলাম। ঠিক আছে, শেষ। তাহলে এটা শেপ কি, এই সালফেট 2- কিন্তু আরো একবার আসছে, আরো বেশ কয়েকবার আসছে, এটা কিন্তু চতুস্তলকীয় শেপ টেট্রাহাইড্রাল। আর একবার আসছে সালফিউরিক অ্যাসিডের শেপ কি, তাহলে সালফিউরিক অ্যাসিডের যে সেন্ট্রাল অ্যাটম আছে এটার সাথে বিন্যস্ত হয় কিভাবে বলো তো, টেট্রাহাইড্রাল, চতুস্তলকীয়। তো আশা করি ফসফেট আসলে তাও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আশা করি ফসফেট আসলে বুয়েটা এইটুকু আসছে, তো তুমি আরো 2-4টা করে রাখো, তুমি আরো 2-4টা করে রাখো, তাহলে আশা করি তোমার আর কোনো প্রবলেম হবে না। যেমন ধরো তোমাকে দিল কি ফসফেট, ঠিক আছে, ফসফেট আসলো PO4 3-, তাহলে এখানে এক্স ইকুয়াল কি হবে,
এক্স ইকুয়াল হবে হাফ ফসফরাসের 5 মনোভ্যালেন্ট 0 মাইনাস ক্যাটায়নের চার্জ 0 প্লাস অ্যানায়নের চার্জ 3। এর মানে কত হয়ে যায় বলো তো 4। লোন পেয়ার কত হবে, বসার জায়গায় 4 জনের, বসছে কয়জন 4 জন, এর মানে কত হবে 0। তাহলে এবার ফসফরাসের পাশে বসার জায়গায় 4 জনের, ঠিক আছে, বসছে কয়জন 4 জনই। 3 মাইনাস, এর মানে কয়টাকে সিঙ্গেল রাখবা, 3টাকে সিঙ্গেল রাখবা, আরেকটাকে কি দিবা, ডাবল দিলা, ঠিক আছে, ডাবল দিলা। তাহলে এটা শেপ কি হবে, এটা শেপ হবে টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়। চতুস্থলকীয় এটুকু লিখে নাও, লিখা হয়ে গেলে ওয়াই বল। পিঙ্কু বলেছে দাদা কোনো নতুন মল আবিষ্কৃত হবে তখন আমরা কিভাবে বুঝতে পারবো এটা কোন গ্রুপে হবে। ও এটা বলছেন তোমাদের একটা এমসিকিউ পড়াইছিলাম মনে হয়, ধর 119 নম্বর মৌলটা আবিষ্কার হলো বা 120 নম্বর মৌলটা, ওটা কোন গ্রুপে হবে। তো তুমি দেখো তোমার হচ্ছে 118 পর্যন্ত চলে যাচ্ছে কিসে, 118 পর্যন্ত চলে যাচ্ছে কিসে, এটা হচ্ছে ইন্ডিয়াতে আসে এগুলো, ওদের যে মেইনে আসে, এরপর নিটে আসে, দেখো জিনিসটা কি। তো এটা হচ্ছে 118, 118, তো তাহলে 119 হলে তোমার সিকোয়েন্স কি করে দিবা বলো তো, এটা তোমার এখানে পি শেষ, এরপর আবার 8s1-এ আসবে, 8s1-এ আসবে, এর মানে কি হবে 119 হলে এস ব্লকে হবে, 120 যদি হয় তাহলে কি হয়ে যাবে বলো তো তোমার এস ব্লকেই হবে, গ্রুপ 1 হবে, 119 হলে, 120 হলে কিসে হবে, গ্রুপ 2-তে হবে। জাস্ট এই জিনিসটা তোমাকে দিবে, এর বেশি কিছু দিবে না, এরপরেরটা দিলে প্যাচ লেগে যাবে, এরপরেরটা ভালোই প্যাচের আছে, যখন এফ ইনভলভ হবে, এফ ডি ইনভলভ যখন হবে তখন ভালো প্যাচ আছে, তখন দিবে না। তো এখানে একটু দেখো তো ClO4 মাইনাস আর এই দুইটার প্র্যাকটিস দিয়ে দিলাম, এই দুইটা কি হবে। তাহলে এখানের মধ্যে ClO4 মাইনাস তুমি এর জন্য কি বের করবা, এক্স বের করবা, হাফ, এটা বোর্ড পরীক্ষায় আসবে, বোর্ড পরীক্ষায় জন্ম আসবে না, ঠিক আছে, আসার চান্স খুব কম, জন্ম আসবে বলাটা ঠিক না, বাট চান্স খুব কম। তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস ক্যাটায়নের চার্জ কত 0 প্লাস অ্যানায়নের চার্জ কত একটা আছে, তাহলে এটা কত হয় হাফ ইন্টু 8, ঠিক আছে 4, তাহলে লোন পেয়ার কত হবে, লোন পেয়ার হবে 4 মাইনাস 4, এর মানে কত 0, ঠিক আছে 0। তাহলে এখানে কি হবে, বসার জায়গায় 4 জনের, ক্লোরিনের পাশে 4 জনের বসার জায়গায় কেমনে দিলা, এমনি দিলা। তাহলে এখানে কি করে দিছো বলো তো, 4 জনের বসার জায়গা দিয়ে দিছো। এখানে সিঙ্গেল আছে একটা, তাহলে আমি এটাকে সিঙ্গেল রাখলাম, বাকিগুলোরে কি করে দিলাম বলো, ডাবল, মাইনাস আছে একটা, তাহলে সিঙ্গেল রাখলাম। এটা শেপ কি হবে, শেপ হবে টেট্রাহেড্রাল, ঠিক আছে, টেট্রাহেড্রাল শেপ। এবার আসি এটাতে আমি কি করব বলো তো, এক্স বের করে ফেলি। জ্যাননের বাইরে ইলেকট্রন আছে কয়টা, 8টা, মনোভ্যালেন্ট আছে নেই, ঠিক আছে, মাইনাস ক্যাটায়নের চার্জ 0 প্লাস অ্যানায়নের চার্জ কত হবে 4, তাহলে 12 এর অর্ধেক কত হয় 6। লোন পেয়ার বসার জায়গা আছে 6 জনের, বসছে কয়জন 6 জনের, এই তো বসাই দিছি 6 জনের, লোন পেয়ার 0। তাহলে বসার জায়গায় 6 জন তুমি কিভাবে দিবে একটু দেখাও তো, দেখো তো, বসার জায়গায় 6 জন, বসার জায়গায় 6 জন দিতে গেলে তোমাকে দুইটাকে দিতে হবে এক্সিসে, আর এগুলাকে রাখতে হবে কিসে বলো তো, এখানে, ঠিক আছে। তাহলে এখানে কি দিয়ে দিলা, অক্সিজেন 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 অক্সিজেন, তো এখানে তুমি দিয়ে দিলা হচ্ছে কি অক্সিজেন অক্সিজেন, 6 জন, 6 জনকে বসাইছো। এবার 4 জন হচ্ছে তোমার মাইনাস, যেগুলো মাইনাস দিয়ে দাও, ঠিক আছে, কোনগুলারে দিবে এত চিন্তা করার দরকার নেই, তুমি দিয়ে দিছো, এটুকু কাহিনী শেষ, ঠিক আছে, কোনগুলারে দিবে এটা চিন্তা করার দরকার নেই, যে দিয়ে দিছো এখানে কাহিনী শেষ, বিষয় বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে তোমার আয়ন থাকলে কিভাবে করবে, তাহলে এটা শেপ কি হবে, এটার শেপ হবে কি অক্টাহেড্রাল, তবে স্কয়ার বাইপিরামাইডাল, স্কয়ার বাইপিরামাইডাল ইউজ করার দরকার নেই, কি হবে অক্টাহেড্রাল শেপটা ইউজ করবা। আশা করি বুঝতে পারছো, বুয়েটের কোয়েশ্চেনটা আমরা অ্যানালাইসিস করলাম, আমি আরেকটা এক্সাম্পল পড়াই, এরপর আমি মুভ করছি, আরেকটা এক্সাম্পল পড়াই দিই, একটু ক্লিকা হয়ে গেলে একটু ওয়াই বলবা, এরপর আমি আয়োনাইজেশন পটেনশিয়ালে যাচ্ছি। দীপ বলেছে আরও কয়দিন লাগবে, আদনান শারিয়ার বলছে দ্বারা আমাদের এফআরবি এর ক্লাস কবে থেকে, ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে, এই ফেব্রুয়ারি বলছি, জানুয়ারির 21 তারিখ থেকে খুব রুটিন করলাম এদিন, জানুয়ারির 21 না 22 থেকে ভুল বলছি,
25 খুব সম্ভব, মানে জানুয়ারির লাস্টে। তাহলে এখানে x ইকুয়াল কত হবে, x ইকুয়াল হবে হাফ, নাইট্রোজেনের হচ্ছে 5, ঠিক আছে। মনোভ্যালেন্ট কয়টা আছে 0, মাইনাস ক্যাটায়নের চার্জ 0 প্লাস অ্যানায়নের চার্জ কত 1, তাহলে কত হবে 3 হলে sp2। তাহলে লোন পেয়ার কি হবে 3 মাইনাস 3, এর মানে কত হয়ে যায় 0, ঠিক আছে। 3 মাইনাস 3 এর মানে কত হয় 0। তাহলে এখানে নাইট্রেট যদি দিয়ে দেয়, এটা পারবা আশা করি। তাহলে বসার জায়গায় 3 জনের, বসার জায়গায় দিছো 3 জনের, ঠিক আছে। তো একটারে মাইনাস রেখে বাকিগুলোরে কি দিয়ে দাও, প্লাস দিয়ে দাও, কিছু করার নেই, এভাবে দিতে হবে, ঠিক আছে। এইভাবে দিয়ে দাও, এইভাবে হবে। তোমরা যদি কখনো দেখো হচ্ছে এখানে একটা সন্নিবেশ বন্ধন আছে, কনফিউজ হওয়ার কিছু নেই, ওইটাও কারেক্ট অ্যান্সার, এটাও কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। একটা সন্নিবেশ বন্ধন দিয়ে দেখাবে, অনেক জায়গায় দেখবা, তো ওইটাও কারেক্ট, এটাও কারেক্ট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তা আমি মুভ করছি আমার টপিকে। আমি যেগুলো পর্যাবৃত্ত ধর্ম, পর্যাবৃত্ত ধর্মের মধ্যে টপিকে মুভ করছি, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভব। এটা খুব ভালোভাবে পড়বা, মনে রাখবা পর্যাবৃত্ত ধর্মের থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, একদম ফার্স্ট টার্গেট হচ্ছে এটা। পাশে কি দিয়ে রাখো 5 স্টার। ক নম্বরের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, খ নম্বরের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন ইনলি ভার্সন যারা আছে, এটা হচ্ছে কি আয়নাইজেশন পটেনশিয়াল, ঠিক আছে। একটু দেখো জিনিসটার মানে কি। জিনিসটার মানে হচ্ছে তুমি ধরো অ্যালুমিনিয়াম থেকে টার্গেট নিলে হচ্ছে একটা ইলেকট্রন বের করবা, ঠিক আছে। অ্যালুমিনিয়াম থেকে বের, তো এটা করতে গেলে ওকে হিট দিতে হবে। হিট দিয়ে এটা আসলে মূলত হয়ে যায় কি, হিট নিতে 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 এটা গ্যাসে পরিণত হয়ে যায়, এই জিনিসটা গ্যাসে পরিণত হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে গ্যাসীয় বিচ্ছিন্ন, মানে হিট দিতে দিতে গ্যাসে নিয়ে গেছো। তাহলে এটারে কি করবা বলো তো, এটা থেকে একটা ইলেকট্রন যদি নিতে চাও, ওর বাইরে ইলেকট্রন আছে কয়টা অ্যালুমিনিয়ামের, তোমরা জানো হচ্ছে অ্যালুমিনিয়ামের বাইরে কয়টা ইলেকট্রন আছে, গ্রুপ 13, এর মানে কি আছে 3টা ইলেকট্রন আছে, তাই না। ওই 1s2 2s2 2p6 3s2 3p1, 3টা ইলেকট্রন আছে। তাহলে তুমি ফার্স্ট একটা ইলেকট্রন বের করতে চাইলা, ওটা টেনে বের করছো, ওর নিউক্লিয়াসের আকর্ষণকে কাটায়। তাহলে এটার জন্য তোমাকে কি শক্তি দিতে হবে, নাকি এটা কি করবে, শক্তি পরিবেশে দিবে। এখানে শক্তি অবশ্যই কি তোমাকে দিতে হবে। কোনো ইলেকট্রন যদি কারো থেকে বন্ধন ভাঙতে চাও, ইলেকট্রনটা বা কারো থেকে একটা ইলেকট্রন টেনে হিসড়ে নিয়ে আসতে চাও, এখানে তোমাকে একটা শক্তি দিতে হবে। যেই শক্তি প্রয়োজন হয় ওটাকে বলা হয় আয়নীকরণ বিভব, ঠিক আছে। যে শক্তি প্রয়োজন হয় ওটাকে বলা হয় কি আয়নীকরণ বিভব। একটু দেখো, একটু বুঝো, আমি এমনি বুঝে যাবা, তুমি একটু ক্লাসটা দেখতে থাকো। তো আমি ধরো অ্যালুমিনিয়াম থেকে ফার্স্টে একটা ইলেকট্রন বের করলাম, এটাকে বলা হয় প্রথম আয়নীকরণ বিভব, i1, প্রথম আয়নীকরণ বিভব। এবার ধরো আমি চিন্তা করলাম অ্যালুমিনিয়াম প্লাস হয়েছে, ওর থেকে আরেকটা ইলেকট্রন আমি বাইর করি, সেকেন্ড ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন আমি টেনে হিসেবে বের করব। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, অ্যালুমিনিয়াম, তোমরা অ্যালুমিনিয়াম চিনছো, তাহলে এটা কি হবে 1s2 2s2 2p6 3s2 3p1। এখান থেকে ধরো একটা ইলেকট্রন ফার্স্টে তুমি বের করছো, একটা শক্তি তোমাকে দিতে হয়েছে, এরপর আরো একটা ইলেকট্রন তুমি বের করতে চাইছো। তাহলে ও হয়ে গেছে, একটা ইলেকট্রন বের করার পর একটা ইলেকট্রন হারাইছে প্লাস। তো এখন ওইখান থেকে, ওই প্লাস থেকে আরেকটা ইলেকট্রন যখন বের করছো, ও কি হয়ে যাবে বলো তো 2+। এটাকে বলা হয় দ্বিতীয় আয়নীকরণ বিভব, i2, দ্বিতীয় আয়নীকরণ বিভব, ঠিক আছে। এরপর ধরো ওর থেকে আরেকটা ইলেকট্রন তুমি বের করলা, এটাকে বলা হবে কি বলতো তৃতীয় আয়নীকরণ বিভব। এগুলো আদর আদর করে পড়ে কোনো দেখবা যে টাইম নষ্ট হবে, এগুলো হচ্ছে কি সুন্দর মতো পড়ে ফেলতে হবে, কি কি আসবে, কি কি জিনিস আসবে, এখান থেকে কঠিন কি আসতে পারে, ঠিক আছে। আয়নীকরণ বিভব এই সেই। তো এখান থেকে ধরো তুমি চিন্তা করলা কি, এটা 2+ থেকে তুমি চিন্তা করলা কি আরেকটা ইলেকট্রন বের করবা, ঠিক আছে, আরেকটা ইলেকট্রন বের করবা। তাহলে এটা কি হবে বলতো, চতুর্থ আয়নীকরণ বিভব। আমি একটু লিখে দিই, এটাকে বলছি আমরা ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল, এটাকে আমরা বলছি কি প্রথম আয়নীকরণ বিভব, ফার্স্ট আয়নাইজেশন, প্রথম আয়নীকরণ বিভব।
এটা কি হবে বলতো সেকেন্ড আয়োনাইজেশন পটেনশিয়াল। এটা হচ্ছে কি থার্ড এটা হচ্ছে ফোর্থ এখানে খুব মজার একটা বিষয় আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে পরিমাণ শক্তি দরকার হচ্ছে এটাকে বলি আমরা কি আয়নীকরণ বিভব। খুব মজার একটা বিষয় আছে, বিষয়টা কি? বিষয়টা দেখবা হচ্ছে প্রথম আয়নীকরণ বিভবের ভ্যালু যা, প্রথম আয়নীকরণ বিভবের নিঃসন্দেহে একটা ভ্যালু আছে, ওই ভ্যালু যা, সেকেন্ডটা এটা নর্মালি বাড়ছে, এটা থার্ড একটা নর্মালি বাড়ছে, ফোর্থে গিয়ে দেখবে একটা জাম্প দিবে, এই ভ্যালুটা দেখবে একটা কি করবে বলতো জাম্প দিবে, মানে মনে হবে ওই যে তোমরা সমান্তর দ্বারা কি জানি বলে এটাকে, সমান্তর দ্বারা ধীরে 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 বাড়ছে, আর গুণোত্তর দ্বারা একটা কি হয় লাফ দেয় না, এত গুণ হয়ে যায়, ঠিক সেম তোমার মনে হবে এটা কেন জানি সমান্তর ধারা টাইপ, মানে ধীরে ধীরে বাড়তেছে, ঠিক আছে একটা সিকোয়েন্স। আর এখানে কি হবে বলতো গুণোত্তর দ্বারা মানে একটা জাম্প দিবে, এই জায়গায় এসে কি হবে বলতো, এই জায়গায় আমরা কি করব একটা জাম্প অবজার্ভ করব, এখানে যে এনার্জি, এটা তো একটা এনার্জি, এনার্জির একটা জাম্প হবে, জাম্প ইন এনার্জি। তো আয়নীকরণ বিভবের এই ভ্যালু থেকে আমরা বুঝতে পারি হচ্ছে ওর বাইরে ইলেকট্রন কয়টা আছে, ব্যালেন্সিয়াল ইলেকট্রন। কেন দেখো তো, প্রথমটা যখন দিছে একটা এনার্জি পাইছি, দ্বিতীয়টা আরেকটা এনার্জি পাইছি, সেকেন্ড আয়নাইজেশন, থার্ড আরেকটা যখন বের করছি তখন আরেকটা এনার্জি আমার লাগছে, ফোর্থ যখন করতে যাচ্ছি তখন এটা কি হয়ে গেছে বলতো, এটা হয়ে গেছে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? কেন এখানে জামটা হয়, হোয়াই, এর কারণ হোয়াই, এর কারণ হচ্ছে যখন তোমার এত হয়ে গেছে তিনটা চলে গেছে তখন ও অলরেডি কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে গেছে। এই জায়গায় যদি তুমি দেখো অলরেডি কি হয়ে গেছে, অ্যালুমিনিয়াম 3+ যেটা এটা হচ্ছে 1:2:2 2p6 নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস থেকে যদি তুমি আরেকটা ইলেকট্রন বের করতে চাও তোমার এখানে এনার্জি কি লাগবে, আরো বেশি লাগবে, আরো অনেক বেশি লাগবে, ডিফারেন্সটা কি হবে বলো তো, বেশি। তো এখানে একটা কি হবে জাম্প হবে। তাহলে তুমি যেখানে জাম্প দেখবা বুঝবা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে গেছে ইনার্টে এসে গেছে, ঠিক আছে? ইনার্টে এসে গেছে, আগেরটা কি ওর ব্যালেন্সিয়াল ইলেকট্রন, ব্যালেন্সিয়াল একটা দুইটা তিনটা ইলেকট্রন আছে, ঠিক আছে? তিনটা ইলেকট্রন আছে। এবার আরেকটা এমসিকিউ তোমাকে আমি একটু বলে রাখি, এখানে দিবে হচ্ছে ড্যালেজ পজিটিভ নাকি নেগেটিভ, আমি পরের পেজে লিখি, তুমি ক্লাস মানে টপিকটা আমি যখন শেষ করবো তুমি বুঝে যাবা সব কিছু। এখন আমি একটু ফাস্ট আগাচ্ছি, সামান্য একটু ফাস্ট আগাচ্ছি, সেই জন্য তোমার মনে হতে পারে বুঝতেছো না, বাট আমি শেষ করবো যখন বুঝে যাবে, এগুলো একদম ইজি টপিক, শুধু না পড়লে পারবা না। তুমি যখন প্রথম একটা ইলেকট্রন বের করছো এখানে কি ড্যালেজ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা তোমাকে জিজ্ঞেস করবে, এটাকে বলা হয় ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল। ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? এর মানে এটা কি হবে বলো তো, তাপহারি। এই পয়েন্টটা ভালো ভালো স্টুডেন্টরা মার্ক করে রাখবে, সবাই মার্ক করে রাখবে, এটা কি হয় বলো তো, ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল অলওয়েজ পজিটিভ। অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল কিছু ক্ষেত্রে কি নেগেটিভ হইতেও পারে, বাট ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল তোমার কি হয় বলতো, অলওয়েজ পজিটিভ, এখানে কোনো ভুল নেই, ঠিক আছে? তোমাকে বলবো হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি কি হবে, এটা সবসময় ধনাত্মক, কারণ এখানে ইলেকট্রন বের করতে গেলে তোমাকে শক্তি দিতেই হবে। তো কোনো ক্ষেত্রে যদি ইলেকট্রন ও ছেড়ে দিলে ওর জন্য সুবিধা হয়, ওই জায়গায় শুধুমাত্র নেগেটিভ আসবে। এবার আমি আরেকটা বিষয় একটু বলি, এই যে তুমি পর্যায়ক্রমে কি করছো, পর্যায়ক্রমে তুমি ধরো আয়নীকরণ বিভব বের করছো, যেমন ধরো এটা একটা, আমি ধরো এটা একটা নাম আছে খুব সুন্দর, ঠিক আছে? এটা একটা নাম আছে খুব সুন্দর, একটু দেখো তুমি করছো কি, তুমি এই যে দেখো ধরো ম্যাগনেসিয়াম থেকে তুমি ফার্স্ট একটা ইলেকট্রন বের করলা, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের এটা কি হবে বলো তো তাহলে, ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল। এরপর তুমি ম্যাগনেসিয়াম থেকে আরো একটা ইলেকট্রন বের করতে গেলা, তাহলে এটা কি হয়ে যাবে, ম্যাগনেসিয়াম 2++ ইলেকট্রন। এরপর ধরো ওর থেকে আরো একটা ইলেকট্রন বের করতে গেলা, ঠিক আছে? এটা কি হয়ে যাবে, ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল, এটা হয়ে যাবে IE1, ঠিক আছে? এটা হয়ে যাবে IE1, মানে ফার্স্ট আয়নাইজেশন, প্রথম আয়নীকরণ, এটা হচ্ছে ফার্স্ট বার আয়নীকরণ কোর্স IE1। এটা হয়ে যাবে কি বলতো, IE2, এটা হয়ে যাবে IE3, ঠিক আছে? IE3 ওইটা 2+ থেকে,
তো তোমরা কি আমাকে বলতে পারবে এখানে জাম্পটা তুমি কোন জায়গায় দেখবা? জাম্পটা দেখবে কিন্তু এই জায়গায়, কারণ এইটা থেকে তুমি যখন পরেরটায় যাচ্ছ দুইটা ইলেকট্রন বাইরে চলে গেছে, 2s2 চলে গেছে, তাহলে এই জায়গায় কিন্তু ওই ইনার্টের ইলেকট্রন বিন্যাস ছিল, এখান থেকে যখন একটা বাইর করতে গেছো এই জায়গায় তুমি কি হবে বলো তো, একটা জাম্প দেখবে, জাম্প ইন এনার্জি। এর মানে এই ভ্যালুটা এরা যে সিকোয়েন্সে বাড়ছিল এর চেয়ে কি হবে, একটু বেশি হবে, ঠিক আছে? এখানে ইনক্রিজটা কি হবে, একটু বেশি হবে। আমি যখন এমসিকিউ পড়াবো জিনিসটা বুঝে যাবে। একটু দেখো, তোমরা ম্যাথে এই জিনিসটা পড়ছো, ধরো কি আছে, চব্বিশ ব্যাচ এই জিনিসটা পড়ছো, 25 ব্যাচ যারা ক্লাস করছো এই জিনিসটা পড়ো নাই এখনো, আই গেস, মানে আমার ধারণা পড়ো নাই, পড়বা, ঠিক আছে? এটা হচ্ছে কি ভেক্টরের মধ্যেও দেখছো, আবার সোরিঞ্জার ইকুয়েশনের মধ্যে এই জিনিসটা দেখছো। ও ওই দিন 25-এর সোরিঞ্জার ইকুয়েশন একদম প্রুফ ফর 25 পড়ানো খুব মানে ঝামেলা, নতুন নতুন কাউকে পড়ানো। তার থেকে চিন্তা করছি যারা একবার পড়ে আসবে ওদেরকে পড়াতে হবে এইচএসসির আগে। যাই হোক, একটু দেখো এটাকে আমরা কি বলি বলতো, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তাই না? ধরো কোনো একটা জিনিসকে আমি সাকসেসিভ, মানে তুমি যখন ফার্স্ট বার ডিফারেন্সিয়েট করলা, সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করলা, থার্ড বার ডিফারেন্সিয়েট করলা, তখন ওইটাকে আমরা কি বলি বলতো, পর্যায়ক্রমিক। যেমন এটা হচ্ছে সেকেন্ড টাইম করছি, মানে দুইবার করছি, তাই না? তোমরা এরকম একটা শব্দ পড়ছো, পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন, মানে তো অন্তরীকরণ নাকি, ঠিক আছে? পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং কি সাকসেসিভ, এই ডিফারেন্সিয়েশন মানে কি অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন, এই শব্দটা তোমরা পড়ে আসছো। আর এখানে এটাকে কি বলা হয়, সাকসেসিভ, এটা এই টার্মটাকে এখানে কি বলা হয়, এখানে এটাকে বলা হয় সাকসেসিভ আয়নাইজেশন। পর্যায়ক্রমিক ওর কি করছো বলো তো, আয়নীকরণ করছো, মানে ওরা একবার একটা ইলেকট্রন নিছো, এরপর আরেকটা ইলেকট্রন নিছো, আরেকটা ইলেকট্রন নিচ্ছ। তাহলে এই ধরনের ঘটনা যখন ঘটবে এটাকে কি বলা হয়, সাকসেসিভ। কি সুন্দর শব্দ, সাকসেসর বলে কি, ওই যে অমুক ধরো মুঘল সম্রাট ওই থেকে ওর ছেলে আসছে, এর মানে ওর পরবর্তী প্রজন্ম, ঠিক আছে? যেমন তোমাদের ক্ষেত্রে বাপ থেকে তুমি আসছো, তোমার থেকে তোমার পরবর্তী প্রজন্ম আসছে, সাকসেসর এভাবে বলে না? তো একটু দেখো তো, সাকসেসিভ, পর্যায়ক্রমিক, ঠিক আছে? পর্যায়ক্রমিক, এটা কি আয়নাইজেশন, আয়নীকরণ, এর মানে কি পর্যায়ক্রমিক আয়নী আয়নীকরণ। এর একটু লেখা হলে ওয়াই বলো, ঠিক আছে? একটু লেখা হলে ওয়াই বলো। হ্যাঁ বলো। আমি যে আইডি দিয়ে এফআরবি লগইন করেছিলাম ফেসবুক আইডি দিয়ে, ওই আইডিতে ঢুকতে পারছি না, সমস্যা দেখাচ্ছে। কি সমস্যা দেখাচ্ছে? তোমার আইডি শেষ? মানে আইডিতে পাসওয়ার্ড ঠিক দিলে দেখাচ্ছে ভুল। তাহলে আরেকটা আইডি দিয়ে তুমি একটু ইয়েতে পাঠিয়ে রাখো, আমাকে ইনবক্সে পাঠিয়ে রাখো আরেকটা আইডিকে, আমি পরে প্রুভ করে দিতে বলবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তোর নাম কি? রকি। ঠিক আছে, ওকে ওকে। একটু দেখো আমি বই থেকে তোমাদের একটু ঘুরে নিয়ে আসি, তাহলে তোমার জন্য ইজি হবে ব্যাপারটা বোঝা। বই থেকে একটু ঘুরে নিয়ে আসি, আমি যা কথাগুলো বলছি এখন তোমার জন্য হয়তো বুঝা একটু ইজি হবে। বইয়ের পেজ নাম্বার যে কত, এটা এফআরবি তে নাম দেওয়া ছিল আব্দুর রহমান। এফআরবি তো জয়েন করছিলে? হ্যাঁ, এফআরবি তে জয়েন করেছিলাম তো আইডি দিয়ে, মানে এটা আরেকটা আইডি। ও এটা ঠিক আছে। যে আইডি, এটা আরেকটা আইডি, ওটার নাম রকি, আর যে আইডি দিয়ে লগইন করেছিলাম ওটা আব্দুর রহমান।
ওকে, একটু এদিকে দেখো। দেখো আয়নীকরণ শক্তি এখানে কি লাগবে বলতো? পরমাণু কর্তৃক তড়িৎচুম্বকীয় তরঙ্গ শোষিত হলো যোজ্যতা ইলেকট্রন উচ্চতর স্তরে স্থানান্তরিত হয়, ফলে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে পরিবর্তন ঘটে। যদি এর চেয়েও প্রচুর শক্তি শোষিত হয় তখন ইলেকট্রন নিউক্লিয়াসের প্রভাব মুক্ত হয়ে এর মানে ইলেকট্রনটা কি হয়ে যায়, কর্তৃত্বের বাইরে চলে যায়, ধনাত্মক আয়ন সৃষ্টি করে। ঠিক আছে, ধনাত্মক আয়ন সৃষ্টি করে। তো এখন হচ্ছে কি ডেফিনেশনটা কি হবে? গ্যাসীয় অবস্থায় তোমাকে এই শব্দটা বলতে হবে কিন্তু। এটা কি হবে? গ্যাসিয়াস অবস্থায়। এই যে দেখো এটা কিন্তু গ্যাসিয়াস ফেজে। গ্যাসিয়াস অবস্থায় কোনো মোলে কোনো মোলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে সেই মোলের মানে সহজ কথা হচ্ছে গ্যাসীয় অবস্থায় বললে এরপর কি করবা, এক মোল থেকে এক মোল ইলেকট্রন সরাই একে আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় এই শব্দটা লাগবে। এই শক্তিটা কিন্তু তোমার প্রয়োজন হয় তাকে সেই মোলের আয়নীকরণ শক্তি বলে। ঠিক আছে, একে ইআই দ্বারা প্রকাশ করা হয়, এরকম কোনো কথা না। ঠিক আছে, ইআই মানে আয়নাইজেশন পটেনশিয়াল। তো আমি আই দিয়ে লিখছি, সমস্যা কি? ঠিক আছে, এটা কোনো ইন্টারন্যাশনাল বিষয় না যে এর ইআই দিয়ে লিখতে হবে, শুধু শুধু লিখছে এটা। ঠিক আছে, শুধু শুধু লিখছে। তো এখানের মধ্যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং বোর্ড পরীক্ষা আসবে, এটা হচ্ছে হিলিয়ামের আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, হিলিয়ামের আয়নীকরণ শক্তি সর্বাধিক, সিজিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে সর্বনিম্ন। এর মানে যত তুমি উপর থেকে নিচে যাবা আয়নীকরণ শক্তি কমে, যত বাম থেকে ডানে যাবা তোমার কি হবে, আয়নীকরণ শক্তি বাড়ে। বিষয়টা বুঝো, যত বাম থেকে ডানে যাবা আয়নীকরণ শক্তি বাড়বে, যত উপর থেকে নিচে যাবা আয়নীকরণ শক্তি কমবে। তাহলে তুমি যদি একটু চিন্তা করো ব্যাপারটা কি দাঁড়ায়, যত নিচে যাবে আয়নীকরণ শক্তি কমবে। ফ্রান্সিয়াম ডিফারেন্ট কেস, ফ্রান্সিয়াম এগুলো রেডিও অ্যাক্টিভ হয়েছে, এগুলো ডিফারেন্স কেস, মানে এগুলো ভিন্ন, এগুলো তুমি নর্মালি কম্পেয়ার করতে পারবে না। তাহলে যত উপরে এবং সর্বডানে এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে। তাহলে হিলিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে মানে যত ডানে যাবে আয়নীকরণ শক্তি বাড়বে। একটু পরেই বুঝবা কেন বাড়ছে। ঠিক আছে, একটু পরেই বুঝবা, কারণ হচ্ছে আকার কমে যায়। ঠিক আছে, আকার কমলে তোমার নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনের উপর কর্তৃত্ব থাকে বেশি, ফলে ও কি করবে, আরো বেশি জোর আকর্ষণ করবে। সেই জন্য ইলেকট্রনটাকে সরাতে গেলে তোমার কি করতে হবে, বেশি এনার্জি আরো দিতে হবে। তাহলে এটা সর্ব ডানে, আর এটা হচ্ছে কি যত নিচে যায় তত কমবে, যত নিচে যায় তত কমবে। তাহলে এবার কি দেখো তো, হিলিয়াম হচ্ছে তাহলে কি হবে সবচেয়ে বেশি। এই মানটা সহ মনে রাখবা 2372, এটা মনে রাখো কিনা সিজিয়াম এটা আমার কোনো কিছু যায় আসে না। হিলিয়ামটা ভ্যালু সহ মনে রাখবা 2372, মানে 2400-এর মতো মনে রাখবা। ঠিক আছে, এটা মার্ক করে রাখো। এই পেজটা তোমরা গেছো, একটু দেখো তো পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার হাজারি স্যারের বই একটু যাও সবাই, 299, তাড়াহুড়া করে লাভ নেই, 299। এখানে এই লাইনটা একদম বলো যে ভ্যালু সহ এটা লাগবে, হিলিয়ামেরটা ভ্যালু সহ লাগবে, সিজিয়ামেরটা 400, এটা 2400। সিজিয়াম 400, এটা হচ্ছে কম মানে 375, আর এটা হচ্ছে কত 2400। ঠিক আছে, 2400 2372, মানে কাছাকাছি মনে রাখলে হবে। তো এখানে যেটা করছে এটা হচ্ছে ফার্স্ট যন্ত্রণা, এটা হচ্ছে ওর প্রথম আয়নীকরণ শক্তি, এটা ওর প্রথম আয়নীকরণ শক্তি, এটা ওর প্রথম আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি ফার্স্ট আয়নীকরণ শক্তি এখানে অবশ্যই মার্ক করে রাখবো, ফার্স্ট আয়নীকরণ পটেনশিয়াল অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। এবার দেখো ম্যাগনেসিয়াম +1 থেকে +2 তে করছে, এটা হচ্ছে কি I2 সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল। সোডিয়াম +1 থেকে +2 করছে, এটা হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল। ঠিক আছে, এই ভ্যালুটা এর ক্ষেত্রে একটু বেশি। সোডিয়াম +1 থেকে +2 যখন করছে এটা ছিল 496, এখানে হয়ে গেছে 4500। এত কেন? এই কারণ এটাই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস ছিল, তাই পরেরটাই যেতে ভালোই জাম্প দেওয়া লাগছে। তো এগুলো আমি যা বলছি এগুলো পড়লে হবে, এখানে শুধু শুধু ইয়ে করে লাভ নেই। ঠিক আছে, কোনো মোলের আয়নীকরণ শক্তি বিভিন্ন নিয়ামকের উপর নির্ভর করে। আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি, আকার যত বাড়বে আয়নীকরণ শক্তি কমবে। ঠিক আছে, অরবিটাল যুক্ত সুস্থিতির কারণে এগুলো কিচ্ছু পড়া লাগবে না, এগুলো পড়ে এখানে টাইম নষ্ট। ঠিক আছে, এগুলো পড়ে এখানে টাইম নষ্ট। তো আমি এখান থেকে দেখছি হচ্ছে সংজ্ঞাটা, এরপর আমার এই গ্রাফটা লাগবে, এই গ্রাফটা লাগবে, গ্রাফটা আমি একটু পর দেখাচ্ছি। এই গ্রাফটা লাগবে, এই গ্রাফটা আমি একটু পড়াই এরপর দেখাচ্ছি। গ্রাফটা থেকে সিকিউ আসে, তোমার বুঝতে হবে কোন কোয়েশ্চেন কখন আসবে। একটু দেখো, বলছে হচ্ছে ফর এন এলিমেন্ট দ্য সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি ভ্যালুস। ঠিক আছে, আয়নাইজেশন এর মানে কি পর্যায়ক্রমিক আয়নীকরণের ভ্যালুগুলো হচ্ছে এরকম। এটার মানে কি, এটার মানে হচ্ছে পর্যায়ক্রমিক আয়নীকরণ। ঠিক আছে, পর্যায়ক্রমিক ভ্যালুগুলো হচ্ছে কি এরকম 12.5
12.32, 26.84, 44 কি হবে বলো তো 5/6, 44 কি হবে 5/6। নেক্সট ক্লাসেও কিন্তু আমরা আরেকটা সিকিউ করব, কারণ এই চ্যাপ্টারে পড়ার চেয়েও বেজাল যেটা এটা হচ্ছে সিকিউ, মানে সিকিউ প্রেজেন্ট করা। তুমি পড়া ধরো বুঝছো, তোমার এখানে কোয়েশ্চেন কিন্তু ফিক্সড কিছু টপিকে আসে, তুমি যখন সিকিউ অ্যানালাইসিস করবে আরও ব্যাপারটা ধরতে পারবে, একদম ক্লাস বেসড। আমি জানি না আজকে মনে হয় 16 নাম্বার ক্লাস, আমি পড়াইছি 16 ঘন্টা বা 17 ঘন্টা, মানে তোমার এখনো 2 দিনও আমি পড়াইনি, ঠিক আছে? এর কারণ তোমাদের বিভিন্ন কোর্স চলছে, একই সাথে ফিজিক্স চলছে, এই চলছে, কেমিস্ট্রির ভিতরে সাইকেল ছিল, তো মানে ব্যাপারটা হচ্ছে একদম ইজি ব্যাপারটা, যে কেউ চ্যালেঞ্জ নিলে 2 দিনে কাহিনী শেষ করে দিতে পারবে, এই চ্যাপ্টার 2 দিনে শেষ করে দিতে পারবে। এবং মজার বিষয় হচ্ছে এখানে এত কিছু ছোটোখাটোভাবে এত কিছুই পড়ানো হচ্ছে, একদম অ্যাডমিশন, এমন না যে খালি বোর্ড পরীক্ষায় ফোকাস রাখা হয়েছে। তো এখানে যদি তুমি একটু মনোযোগ দাও, 12 থেকে 26 হয়েছে, ওকে ফাইন, 26 থেকে 44 হচ্ছে, মনে হচ্ছে এটা সমান্তর দ্বারা, ঠিক আছে, ধীরে ধীরে পারতেছে, 65 হয়েছে। এখানে গিয়ে এটা 80 হলে ঠিক ছিল, 80 হলে ঠিক ছিল, 90 হলো আমার চোখে এটা কি ঝামেলা হতো না, ঠিক আছে, আমার কাছে মনে হতো রিদমটা মেনটেইন করছে, ঠিক আছে, রিদমটা মেনটেইন করছে। এখানে ধর একটা বিট দিচ্ছে, এখানে 2টা বিট দিচ্ছে, 3টে বিট, এখানে 4টা বিট, এখানে এসে হুট করে কি হয়ে গেছে, আরো বেড়ে গেছে, মানে ব্যাপারটা বুঝছো? এখানে একটা কি আছে আমি নোটিস করলাম, এখানে একটা জাম্প আছে, জাম্প ইন এনার্জি। এরপর আবার দেখো একটা রিদমে আগাচ্ছে, 250 হলো, 300 হলো, এমন না যে 250 এর পরে 500 হয়ে গেছে, এরকম না, 65 পরে কিন্তু 203 মানে অনেক গুণ বেড়েছে, প্রায় কি 3-4 গুণ বেড়ে গেছে, ঠিক আছে, হুট করে 3-4 গুণ বেড়ে গেছে। অথচ এখানে কি হয়েছে বলো তো, তোমার অলমোস্ট কি কাছাকাছি করে যাচ্ছিল, ঠিক আছে, কাছাকাছি করে যাচ্ছিল, ইভেন দ্বিগুণও হয়নি, এখানে গিয়ে 5 গুণের মতো হয়ে গেছে। তাহলে বলছে হচ্ছে দ্য এলিমেন্ট দ্যাট স্যাটিসফাইজ দ্য অ্যাবাভ ভ্যালুস ইজ, এর মানে এর ব্যালেন্স শেলে মাস্ট কি আছে, 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন আছে, ওর ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে, বুঝতে পারছো? 4টা ইলেকট্রন যাওয়ার পর ও কি হয়ে গেছিল, ইনার্টের নিষ্ক্রিয় গ্যাস প্রাপ্ত হয়েছিল, সেই জন্য এটা হচ্ছে 5th ইলেকট্রন বাইর করতে বেশি টাইম লাগছে। তাহলে এটা কি হবে বলতো, সিলিকনের ব্যালেন্স শেল ইলেকট্রন। তাহলে তুমি আয়নাইজেশন পটেনশিয়ালের এভাবে সাকসেসিভ কেন করবে, এর ভ্যালু থেকে অনেক সময় তুমি এটা কি কোন এলিমেন্ট এটা আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে, এর ব্যালেন্স শেল ইলেকট্রন, এই ইনফরমেশন থেকে তুমি যেটা বলতে পারো এটা হচ্ছে ব্যালেন্স শেল ইলেকট্রন 4, ঠিক আছে, ব্যালেন্স শেল ইলেকট্রন কত 4, বুঝতে পারছো মনে হয়? এটা একটু লিখে রাখবা, ক্লাস শেষে এই জিনিসটা লিখে রাখবা, এখন যদি লিখতে না পারো, আর না হয় শর্টে লিখবা, এই 1 দেয়া আছে এত, 2 দেয়া আছে এত এত, আয়নাইজেশন বিভবের ভ্যালুগুলো, তাহলে কোন এলিমেন্টটা এটা হবে, তাহলে অপশন হচ্ছে এরকম, কোন মৌলটা হবে, এর বাইরের ইলেকট্রন হচ্ছে 4, তাহলে এটা সিলিকন। এর পরেরটা আমরা একটু দেখি, দ্য আয়নাইজেশন এনার্জি অফ এন এলিমেন্ট ইজ গিভেন বিলো ইন এমজি, এর মানে কি মেগাজুল পার মোল, তাই না? এটা দেয়া আছে, আয়নাইজেশন এনার্জিগুলো দেয়া আছে 0.7861, ওকে, এরপর এটা 1.581, 3.21, এটা বুয়েটের জন্য পড়াচ্ছি, এটা বোর্ড পরীক্ষা এর আগে আমার জানা মতো আসেনি, বুয়েটও আসে নাই, এবার যদি আসে জিনিসটা খুব সুন্দর একটা কনসেপ্ট, এটা 19, এরপর 23, তাহলে তুমি সবসময় খুঁজবা হচ্ছে এটা ভুল করছে, লাস্টেরটা ভুল করছে, ঠিক আছে, লাস্টেরটা হবে 29.252, ঠিক আছে, 252। তাহলে তুমি একটু নোটিস করো তো এখানের মধ্যে এত থেকে এত হয়েছে, ওকে ফাইন, এটা থেকে এত হচ্ছে, আমার এখনো মনে হচ্ছে জিনিসটা সমান্তরভাবে চলছে, এখানে এসে কিন্তু জিনিসটা বেশ বাড়ছে, এটা এক মানে প্রায় একের কাছাকাছি, 0.8 থেকে 1.5 হয়েছে, 1.5 থেকে 3 হয়েছে, 3 থেকে 4.5 হয়েছে, 4.5 থেকে 6 হলে ঠিক ছিল, 7 হলে আমার এটা চোখে লাগতো না, এটা হয়ে গেছে কত বলো তো 16 থেকে যদি এখন 40 হয়ে যায় আমার চোখে লাগবে, 16 থেকে 19 হয়েছে, মানে এটা যেভাবে চলছিল। তাহলে এখানেও কি হবে বলতো, 1 2 3 4, এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা, 4টা, ঠিক আছে, ব্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা আছে, 4টা আছে, তোমরা উত্তর দিতে পারছো। হাসিব বলেছে জাম্পিং এর কারণ কি, তো বুঝতে পারছো মনে হয় জাম্পিং এর কারণ কি, তুমি যদি সিলিকনটা দেখো তাহলে তুমি জাম্পিং এর কারণটা একটু দেখো, সিলিকন হচ্ছে 14, 1s2 2s2 2p6 3s2 3p2, এটা হচ্ছে ওর বাইরের ইলেকট্রন, ঠিক আছে, বাইরের ইলেকট্রন। তাহলে ফার্স্ট ইলেকট্রন যখন বের করবা তখন কি হবে, ও প্লাস হবে, একটা ইলেকট্রন গেল, 2টা ইলেকট্রন গেল, 3টে ইলেকট্রন গেল, 4টা ইলেকট্রন গেল, এটা যখন আসছে ও কি হয়ে যাচ্ছে, ও কিন্তু ইনার্টের ইলেকট্রন বিন্যাস পাচ্ছে, এটা কি অর্জন করছে, ও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, ইনার্ট গ্যাস ইলেকট্রন
কনফিগারেশন, ঠিক আছে, ইনার্ট গ্যাস ইলেকট্রন কনফিগারেশন। সেই জন্য এখানে কি হয়ে যাবে তোমার 4 পর্যন্ত, ঠিক আছে। পঞ্চম ভ্যালুতে গিয়ে 1 2 3 4 পঞ্চম ভ্যালুতে গিয়ে তোমার এনার্জি দিতে হবে আরো বেশি। কেন? কারণ এটা ইনার্ট গ্যাসের ইলেকট্রন বিন্যাস আছে। তো আশা করি বুঝতে পারছো জিনিসটা, যারা আগে বুঝো নেই, ঠিক আছে। তো এটা করার পর ওই জিনিসটা আমার মাথায় আরো সেট হয়ে গেছে। এর পরেরটাতে একটু আমি আসি। সাকসেসিভ আয়নাইজেশন এনার্জিস ফর এন এলিমেন্ট এ আর এস ফলোস, এর মানে কি পর্যায়ক্রমিক আয়নীকরণ, ঠিক আছে। আই এগুলো দেয়া আছে কোন একটা এলিমেন্টের, এরকম ধরো এ থেকে কি বের করছে, একটা ইলেকট্রন যখন নিচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে এ প্লাস, মানে একটা ইলেকট্রন ফার্স্ট আয়নাইজেশন। এখান থেকে যখন আরেকটা বের করছে এ টু প্লাস, এর মানে সেকেন্ড আয়নাইজেশন, থার্ড আয়নাইজেশন। তো বলছে হচ্ছে ফার্স্ট আর থার্ড যেটা আছে, তুমি একটু দেখো ফার্স্ট আর থার্ড যেটা আছে এদের ভ্যালুগুলো হচ্ছে এরকম 27 আর হচ্ছে কত 51। ফার্স্ট আর থার্ড যেটা আছে এটার ভ্যালুগুলো হচ্ছে এরকম 27 আর কত দেয়া আছে 51। তো বলছে দ্য ভ্যালুস অফ I2, এর সেকেন্ডটা কত হবে? এটা হচ্ছে ক্লেভার, এটা হচ্ছে আইকিউ, খুব মারাত্মক একটা কোয়েশ্চেন, মারাত্মক একটা কোয়েশ্চেন। দেখি একটু বুদ্ধি করে বলো তো, যারা রেকর্ড ক্লাস করবো তারাও অ্যান্সারটা জানাবার, ঠিক আছে। একটু চেক দিয়ে এখানে অ্যান্সারটা জানাবা, এখানে কি হবে। একটু তুমি মনোযোগ দিলে এই ধরনের কোয়েশ্চেন, এটা জাস্ট তোমার ব্রেনের ক্যাপাসিটি বাড়াবে। ঠিক আছে, দেখি কে কে বলতে পারছে এটা। আকিব বলেছে 33, হাসিব বলেছে 32, বর্ষণ বলেছিল ভি, ঠিক আছে গুড। আমার মনে হয় এটা সবাই একটু মনোযোগ দিলে সবাই পারবা। ওয়েবে যারা আছো তোমাদের একটু দেখে আসি কি বলছো। শামসুজোহা বি, ঠিক আছে। তো এটা আসলে কোয়েশ্চেনটা মোটামুটি সবাই উত্তর দিতে পারবা। এর কারণ কি ফার্স্ট এনার্জি থেকে সেকেন্ডটা বেশি, সেকেন্ড থেকে থার্ডটা বেশি। তাহলে আমার I2 এর ভ্যালু কত হবে? হবে হচ্ছে 27 থেকে 51 এর মধ্যে, 27 থেকে 51 এর মধ্যে। জিনিসটা বুঝো, এটা ভ্যালুটা আমার কত হবে? ভ্যালুটা হবে 27 থেকে 51 এর মধ্যে। তাহলে 27 থেকে 51 এর মধ্যে ভ্যালু কত আছে? 33 আছে, ঠিক আছে। 27 থেকে 51 এর মধ্যে ভ্যালু কত আছে? 33 আছে, এর মানে ডেফিনেটলি এটাই হবে, ঠিক আছে, ডেফিনেটলি এটাই হবে। তো এটা একটু দেখি আমি এমসিকিউটা, এটা কি বলছে, নিচে কোনটি অবস্থান্তর ধাতু, আমাকে এটা বলো, নিচে কোনটি অবস্থান্তর ধাতু। তো তোমাদের গ্রুপ 12 এর মধ্যে আমি একটা জিনিস কিন্তু বলছিলাম, ঠিক আছে, গ্রুপ 12 এর মধ্যে আমি এটা বলছি, এটার সুস্থিতায়ন হচ্ছে কি জিঙ্ক 2+ পরিবর্তনশীল, এটা হচ্ছে কি ক্যাডমিয়াম 2+, এটা হচ্ছে গ্রুপ 12, ঠিক আছে। এর মানে এরা হচ্ছে কিসে থেমে যাবে? ডি কিন্তু ফুললি ফিল্ড, এর ক্ষেত্রে +1ও হবে +2ও হবে, +1 টু +2 যাই হোক এটা তো এস থেকে যাবে, এর মানে এটারও ডি কি আছে কমপ্লিটলি ফিল্ড, ঠিক আছে। এটা হচ্ছে 3D ফিল্ড, এটার অবস্থা হচ্ছে কি 3D 10, এটা হয়ে যাবে কি বলতো 4D 10। জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি 30, তোমরা পজিশনের গ্রুপ 12টা যদি দেখো, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি কোপারনিসিয়াম 30, এরপর 18 এত, এরপর এটা কত হয়ে যায় 32, এর মানে কত 80, এরপর এটা কত হয় 1 on 2, ঠিক আছে, এটা ধরো 80। তো এগুলো +2+ হলে তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 3D 10, এটা হচ্ছে 4D 10, এটা হচ্ছে কত 5D 10, এর মানে এগুলো কি আছে কমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল। তাহলে এটাই কি হবে 5D 10 কমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল। তাহলে এখানে কি হবে কপার, কপারে যখন +2 হয় তখন আমার কি থাকে 3D কপার, কপার 2+ যখন হয় 3D 9। তো আমি আরেকবার জাস্ট কি বলা যায় এটা নিজ ভিতর থেকে এটা আমি ডিরেক্ট অ্যান্সার বলে দিলে হতো, আরেকবার এক্সপ্লেন করে দিলাম এটা কি থাকে 3D 9। তাহলে অবস্থান্তর হওয়ার জন্য ডি অরবিটাল 1 থেকে 9 পর্যন্ত, শূন্য হলেও যাবে না, পূর্ণ হলেও যাবে না, ঠিক আছে। অবস্থান্তর ধাতু হচ্ছে কপার, সবগুলোই ডি ব্লক, বাট অবস্থান্তর হচ্ছে কি কপার। আশা করি এটা বুঝতে পারছো, এটা পরীক্ষায় আসে কিন্তু, আমি জানি না ও বোর্ডটা ইয়াটা খাই ফেলছে কেন, এটা কিন্তু বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন, ঠিক আছে, বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন। পর্যায়সারণী কোন শ্রেণীর মৌলসমূহ মুদ্রা ধাতু নামে পরিচিত? বরিশাল বোর্ড 22-এ আসছে। তাহলে কপার সিলভার গোল্ড, এগুলো আগে হচ্ছে কয়েন হিসেবে এগুলোকে কাজে লাগাতো, কপার সিলভার গোল্ড কয়েনেস, কয়েনেস, ঠিক আছে, এটার ইংলিশটা হচ্ছে কয়েনেস মেটাল।
তোমরা আমাকে লিখবা হচ্ছে কেন এরা মুদ্রা ধাতু হিসেবে পরিচিত ছিল, এটা হোয়াই, হোয়াই কেন এদেরকে মুদ্রা ধাতু বলতো, এটা একটু গুগল করে বা বই থেকে যেমনি খুশি এমনি লিখবা, হোয়াই কেন বলা হতো। এটা আমি HW ওই যে আগে একটা কোয়েশ্চেন দিছি এখানে জাস্ট জানার জন্য এটা লিখে রাখবা, যদি আমি বলেও দিছি এরপরেও লিখে রাখবা। ওকে, এবার একটু দেখো তো অবস্থান্তর ধাতু সময়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় কোনটি। তাহলে তুমি কিন্তু তোমার কনসেপ্টগুলো এখন স্পষ্ট। অবস্থান্তর মূল যেগুলো আছে এগুলোর মধ্যে তোমার বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত নয় কোনটি। ওরা ইন জেনারেল জটিল আয়ন গঠন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা ওরা দেখায়, রঙিন যৌগ ওরা সৃষ্টি করে, এবং ওরা কি হয় বলতো প্যারাচুম্বকীয় হয়। এই ঠিক আছে, এটা হচ্ছে বৈশিষ্ট্য নয়। ওরা কি হবে প্যারাম্যাগনেট। কেন তুমি যদি একটু চিন্তা করো, D1 যদি হয়, D1 আর D9 পর্যন্ত হবে, ঠিক আছে, D10 কিন্তু হবে না, D0 হচ্ছে না। এর মানে এখানে তাহলে ডি এর ভিতর কয়টা ভাগ আছে, 5টা ভাগ আছে। একটা ইলেকট্রনও আছে, আবার কি আছে বলতো 9টা ইলেকট্রন পর্যন্ত, মানে এই পর্যন্ত যারা আছে এরা নয়, ঠিক আছে। এর মানে এর মধ্যে কি আছে বলতো, মাস্ট কি আছে তোমার এই আনকাপলড ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এরা কি হবে বলতো প্যারাম্যাগনেট হবে, প্যারাম্যাগনেট। মধ্যবর্তীয় যারা আছে এরা কি হবে প্যারাম্যাগনেট হবে। ঠিক আছে, প্যারাম্যাগনেট হবে। তাহলে এবার দেখো তো এম প্লাস ডেল এইচ, এম প্লাস প্লাস ইলেকট্রন, এখানে ডেল এইচ কোনটি? এটা আসছে বরিশাল বোর্ড 21-এ। তোমরা বলো এখানে এটা কোনটি, ঠিক আছে, এটা কোনটি এটা একটু বলো। এই এখানে এটা কোনটি হবে, এখানে এটা হবে হচ্ছে তাহলে কি বলতো প্লাস এনার্জি। এর মানে কি এনার্জি দেয়া লাগছে, প্লাস এনার্জি মানে কি এর থেকে যখন এনার্জি দিছো এর সাথে যখন এনার্জিকে যোগ করছো তখন ওর থেকে একটা ইলেকট্রন বের করা সম্ভব হয়েছে, আয়নীকরণ শক্তি। এর মানে এই জিনিসটাকে তোমার দুই ভাগে লেখা যায়, একটা হচ্ছে এম থেকে যখন এম প্লাস করছো প্লাস ইলেকট্রন, এখানে ড্যালেজ কি লিখছো পজিটিভ। এর মানে কি হয়েছে তাপহারী বিক্রিয়া, শক্তি শোষিত হয়েছে, এর মানে হচ্ছে বিক্রিয়কটা শক্তি নিয়ে এরপর প্রোডাক্টে গেছে। অথবা তোমরা যদি ড্যালেজ কনসেপ্টটা, ড্যালেজের বেসিক তোমাদের দেখাইছিলাম, ঠিক আছে, ড্যালেজ বেসিক তোমাদের দেখাইছি, যদি এটা আউট অফ সিলেবাস, তাহলে এখানের সাথে যখন ড্যালেজকে তুমি অ্যাড করছো তখন কি হয়ে যাবে বলতো এম প্লাস প্লাস ইলেকট্রন। এটার মানে হচ্ছে এখানে শক্তি উৎপন্ন হয় না, তাপ উৎপাদী বিক্রিয়া তুমি ড্যালেজটাকে লিখবা এইদিকে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল যদি দিই, নাইট্রোজেন প্লাস 3H2, ধরো ড্যালেজ হচ্ছে নেগেটিভ -92, ঠিক আছে, কিলোজুল পার মোল ধরো দিলাম। এটাকে তুমি অল্টারনেট কিউইতে লিখতে পারো N2 প্লাস 3H2 2 অ্যামোনিয়া প্লাস ড্যালেজ, ঠিক আছে, প্লাস ড্যালেজ। কিন্তু এর মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এইটার সাথে প্রোডাক্টের সাথে তাপ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে তাপহারী। এ কি বলতো তাপহারী, এন্ডোথার্মিক। এমনি তাপ শোষিত হয়েছে, বিক্রিয়কের সাথে তাপ গেছে, তাপহারী। আর এটা হচ্ছে তাপ উৎপাদী। তাপ উৎপাদী হলে এটা কি লিখবে বলতো প্রোডাক্টের সাইডে লিখবে এক্সোথার্মিক। তো বুঝতে পারছো আমরা এইভাবে পড়তে অভ্যস্ত। এখানে দিয়ে দিছে হচ্ছে এটার সাথে, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে বোর্ড পরীক্ষার জন্য, যথেষ্ট স্ট্যান্ডার্ড আইনীকরণ শক্তি, ঠিক আছে, এটুকু বুঝে গেছে মনে হয় সবাই। একটু দেখো তো এটুকু বুঝে গেছে কিনা। তো এখানে একটু দেখো নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, ঠিক আছে, সবচেয়ে বেশি। তো এখানে কি দেয়া আছে আমি একটু অবজার্ভ করে দেখলাম, সব গ্রুপ 1-এ দেয়া আছে, লিথিয়াম লিনাকেরুবি এমনি। তাহলে কি হবে বলতো যত নিচে যাওয়া যায় তত কি হবে আকার বাড়বে, পজিশনে যত নিচে যাওয়া তত কি হয় বলতো আয়নীকরণ শক্তি কমে, উপর থেকে নিচে গেলে কমে। একটু আগে আমরা পড়ছিলাম সিজিয়াম হচ্ছে সবচেয়ে কম, তো এখানে আরবি আছে, এটা হচ্ছে সবচেয়ে, ও এখানে জিজ্ঞেস করছে সবচেয়ে বেশি কোনটা, ঠিক আছে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি আকার বাড়ে।
বাড়ে। তুমি এইভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে আরো বড়, এটা হচ্ছে আরো বড়, ঠিক আছে? তাহলে যত বড় হবে তত ওর বাইরের ইলেকট্রনগুলো আমার চুরি করা সহজ হবে, টেনে হিস্ট্রে নিয়ে নেওয়া ভালো হবে। মানে বুঝছো, ধরো এটা হচ্ছে ওর সাম্রাজ্য, ওর সাম্রাজ্যের বাইরে থেকে যদি তুমি কোনো কিছু ছিনতাই করতে চাও তাহলে তোমার জন্য এটা কি হবে, ইজি হবে, তাই না? কারণ এটা হচ্ছে ওর বর্ডার লাইন, বিষয় বুঝতে পারছো? ওই জায়গায় ওর কর্তৃত্বটা কম, যত ওর কাছে আসবে তত ওর পাওয়ার কিন্তু বাড়বে, তাহলে বাইরের থেকে চুরি করা হচ্ছে কি হবে, চিন্তা করা হচ্ছে সহজ হবে। তাহলে এখানে কি হবে, যত আকার বাড়ে তত আয়নীকরণ শক্তি এটার ক্ষেত্রে সবচেয়ে কম হয়, কত হয়, 375 কিলোজুল পার মো, সবচেয়ে কম। তাহলে এখানে কি হবে বলো তো, লিথিয়াম সবচেয়ে বেশি, ঠিক আছে, লিথিয়াম সবচেয়ে বেশি। তো এখানে একটা ডেভিয়েশন আছে, এখানে একটা ডেভিয়েশন আছে, এই জিনিসটা আমি এখন পড়াবো কিনা চিন্তা করছি, আজকে না পড়ে নেক্সট ক্লাসে তাহলে ওই ডেভিয়েশনটা থেকে শুরু করব, ডেভিয়েশন করব, ডেভিয়েশন একটু সিকিউর করাবো, এরপর আমি তোমার অন্য পর্যায়ের ধর্ম যেগুলো আছে ওগুলো নিয়ে অত আলোচনা নেই, এগুলো মোটামুটি আর কি, খুব বেশি আলোচনা আছে তা না, আজকে এইটুক থাকুক। চ্যাপ্টার রিভাইজ দিব কিংবা একটু বলেন, হাসিব জিজ্ঞেস করেছে। ক্লাস নোট করবা, ক্লাস নোট করবা ফার্স্টে, এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক রিভাইজ করার, ক্লাস রিভাইজ করার ভালো দিক হচ্ছে ক্লাস নোটগুলো রিভাইজ দিয়ে ফেলা, চ্যাপ্টার তাইলে মাথায় সেট হতে থাকবে, ক্লাস নোট যত রিভাইজ দিবে সেট হতে থাকবে।